আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমাদের ভার্সিটি অ্যাডমিশন জার্নি উইথ হালকেনস্টাইনে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা আছি আমাদের একজন বিশেষ গেস্টকে নিয়ে। এ হচ্ছে তোমাদের সোহানুর ভাইয়া। আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে মেইনলি হচ্ছে ভাইয়ার ভূমিকা অনবদ্য। তো আমি নিজেও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির, ভাইয়াও ঢাকা ইউনিভার্সিটির। আমরা চেষ্টা করব এখানে তোমাদের যে ভাইয়ারা আমাদের সাথে যুক্ত আছেন, প্লাস আমাদের বেশ কিছু স্টুডেন্ট, সবার তুমি আসলে অ্যাডমিশন জার্নির যে ঘটনাগুলো, যে বিষয়গুলো, যে ভুলগুলো, যে শিক্ষাগুলো আছে, সেগুলোকে তোমাদের এই ভার্সিটি অ্যাডমিশন জার্নির মাধ্যমে তোমাদের নিকট পৌঁছে দেওয়ার। তো আমরা আসলে এই মানে সকল ফর্মাল ইনফর্মাল কথাবার্তার মধ্য দিয়ে শুনবো যে ভাইয়া তার অ্যাডমিশন জার্নির মধ্যে কী কী কাজগুলো কমপ্লিট করেছেন, কি কি কাজগুলা কমপ্লিট করার মাধ্যমে বা কি কি কাজগুলা স্কিপ করার মাধ্যমে আসলে ভাইয়া আজকে এ পর্যন্ত আসছেন, তিনি প্রিপারেশন কি পরিমাণে নিয়েছিলেন। প্লাস আমি নিজেও আর কি টুকটাক কথা বলবো। ইভেন আমার সামনে আসলে যে ভাইয়া থাকবে তার সাথে আমি প্রত্যেকদিনই কথা বলবো, কজ অ্যাজ ওয়েল আমি হচ্ছে যে নিজেও যেহেতু ঢাকা ইউনিভার্সিটিরই। সো আশা করি মানে শুধু ভাইয়ার কথা শুনবো, প্লাস হচ্ছে আমারও কিছু তরফ থেকে যা কিছু থাকবে সেটা আমি আর কি ইনপুট দিব। সো প্রথমে আমরা যে জিনিসটা শুরু করার ক্ষেত্রে ফার্স্টে বলবো যে আমরা শুনতে চাইবো ভাইয়ার কাছ থেকে যে ভাইয়া আপনি যখন প্রথম মানে ঢাকা ইউনিভার্সিটি ফলাফল রেজাল্টটা পাইলেন, অ্যাজ ইউজুয়াল আমরা জানি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টটা পাইতে কোয়াইট লেট হয়, যেহেতু এখানে রিটেন পরীক্ষা থাকে, তাই 1 মাস মতন সময় প্রায় লেগে যায় হচ্ছে যে তুমি পরীক্ষা দেওয়ার মধ্যে। এবং এর ভিতরে ভাই কিন্তু বেশ কিছু অ্যাডমিশন পরীক্ষা আবার হয়ে যায়, আবার অনেক অ্যাডমিশন পরীক্ষার রেজাল্টও হয়ে যায়। যেমন রাবি আমার ক্ষেত্রে ছিল, রাবি পরীক্ষার রেজাল্টও হয়ে গেছিল, আমি পরীক্ষাও দিয়ে দিয়েছিলাম, রাবির রেজাল্টও হয়ে গেছিল। সো রাবিতে আসলে ভাবছিলাম হবে না, বাট মানে কি বলবো, আল্লাহর রহমতে আসলে রাবিতেও হয়ে গেছিলো। যাই হোক, বাট অনেকে হয়তো বা দেয় না, অনেক অনেক জায়গাতে পার্টিসিপেট করে না, বাট যেহেতু রেজাল্ট হয় নাই, তাই ওই মধ্যখানে যে পরীক্ষাগুলো থাকে না, সেগুলোতে মানে কেন জানি তুমি যদি আসলে না পার্টিসিপেট করো, তাহলে কেমন জানি একটু নিজের সাথে মনে হয় যে মানে কি করতেছো, হ্যাঁ খুঁতখুঁতে একটা ব্যাপার লাগে। কিন্তু যেহেতু তুমি রেজাল্ট পাও নাই, তুমি যত ভালোই পরীক্ষা দাও না কেন, নিজের ভিতরে একটা খুঁতখুঁতে কাজ করে। তো আমরা প্রথমে শুনতে চাচ্ছি আসলে ফলাফলের দিন এক্স্যাক্টলি কি ঘটেছিল ভাই, একেবারে যদি হুবহু তাই বলেন। আচ্ছা, তো যেই দিন হলো রেজাল্ট দিল, ঠিক আছে, মোটামুটি দুপুর দিকে আমাদের রেজাল্ট দিছিল। তো আমরা তো 1 অক্টোবর এক্সাম দিছিলাম, তার 1 মাস পরে হলো আমাদের রেজাল্টটা দিছিল। এখন যেই দিন হলো আমার ঢাবির রেজাল্টটা দেয়, আমার জন্য ঢাবিতে টিকা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি ঢাকায় বড় হয়েছি। আচ্ছা, তো আমার জন্য ইম্পর্টেন্ট ছিল ঢাকায় থাকা। ঢাকার বাইরে যে পড়াশোনা করাটা আমার অপশনের মধ্যে ছিল না। তো আমার মাথায় ছিল যে আমার ঢাকার মধ্যেই পড়া লাগবে। তো এর আগে আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিছিলাম, ডেন্টাল দিছিলাম। ওগুলো প্রিপারেশন ছিল না, ওগুলো হয়ও নাই, তো গেল ওইগুলো। তো এরপরে আমি চিন্তা করছি, আচ্ছা ঢাকার মধ্যে থাকতে হলে আমার প্রাইম টার্গেট ছিল ঢাকা ভার্সিটি। তো ওইদিকে আবার বুয়েট নিয়েও তেমন একটা এক্সপেকটেশন ছিল না। ওটা কেন ছিল না ওটা পরে বলবো না। আচ্ছা, বাট যখন আমি রেজাল্টটা পাইলাম, ওটা কাইন্ড অফ আমার জন্য একটা রিলিফ ছিল যে আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট আমি ঢাকায় থাকতেছি। আচ্ছা ঠিক আছে, যখন সিরিয়ালটা আসছে কোন সাবজেক্ট আসবে না আসবে ওটা পরে দেখবো না, বাট আমি ঢাকায় থাকতেছি। কারণ এর মাঝে 1 মাসের যে টাইমটা ছিল, অনেক উথাল পাথাল গেছে। মাঝে দিয়ে রাবির পরীক্ষা দিছিলাম, রাবির পরীক্ষায় আমার সিরিয়াল চলে আসছিল। তো আমার মধ্যে ভয় কাজ করতেছিল যে আমি ঢাবির জন্য বসে আছি, ওখানে যদি আমার রাবির ডেট পার হয়ে যায়, রাবিতে টিকা আমি ভর্তি হলাম না, ঢাবিতে যদি না টিকি, ভয় ছিল অবভিয়াসলি। বাট যখন হইলো, বাসায় মারে জানাইলাম, বাবারে জানাইলাম, সবাই খুশি হলো অনেক যে আচ্ছা ঠিক আছে, ফাইনালি যেটা গোল ছিল অ্যাকচুয়ালি হয়ে গেছে। আচ্ছা, তো ভাইয়া ঢাকায় থাকার যদি চিন্তা হয়, তাহলে এরকম মানে ইঞ্জিনিয়ারিং একটা, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য ধরেন অ্যাটলিস্ট এসএসসি লাইফে মানুষ মানে এইচএসসি লাইফে মানুষজন বেস্ট মনে করে বুয়েট, সেটা তাহলে হচ্ছে যে কেন ছিল না, টার্গেটের ভিতরে ছিল না? জিনিসটা হলো, আমি একটা কথা বলি, আমার অ্যাডমিশন লাইফের থেকে বড় হলো আমার ইন্টারমিডিয়েট লাইফে যে ভুলটা ছিল, ওটা হলো এইচএসসি লাইফে আমি পড়াশোনা একটু ভালো পরিমাণে কম করছি। ঠিক আছে, ভালো পরিমাণে কম করছি। আচ্ছা, এটা হলো দেখা গেছে যে আমি কলেজে ওঠার পর কোপ আপ করতে পারিনি, কলেজের প্রেশারের সাথে সাথে আমি মিলাইতে পারিনি। তো বেঁচে গেছি এই কারণে যে আমাদের মাঝে কোভিড চলে আসছিল। তো কোভিডের টাইমটা আমি পড়াশোনা রিকভার করছি। পড়াশোনা রিকভার করলেও আমার কনফিডেন্সটা আর রিকভার হয়নি। আমার মনে হইতো যে আচ্ছা আমি বুয়েটে দিলে টিকবই না, ওই পরিমাণ ক্যালিবার আমার নাই মনে হইতো, যেটা পরে আমি রিয়েলাইজ করছি আচ্ছা আমি ভুল ভাবতেছিলাম। বাট তাও ওই টাইমে আমার ওটাই মনে হয়েছে। তো ওই জন্য আমি বুয়েটের মাথা থেকে বের করে দিছি। অ্যান্ড এই পরিমাণে বের করে দিছি যে আমি যেদিন প্রিলি এক্সাম দিতে যাই বুয়েটে, আমি ভাবছি যে প্রিলি দিতে আসছি, বুয়েটে ঘুরতে আসছি, একটু ঘুরে গেলাম। লাকিলি আমার প্রিলি হয়ে গেছিল, ঠিক আছে। আরে বাহ, পরে রিটেন আটকে গেছি। যাই হোক, আচ্ছা, নট মেনশনিং দ্যাট অ্যাকচুয়ালি, বাট দ্য থিং ইজ, আমি যদি তোমাদের সাথে একটু ফ্র্যাঙ্কলি বলি, তাহলে ভাইয়া তুমি যাই চিন্তা করো না কেন, আসলে অ্যাডমিশন লাইফে আমার মতে, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত সাজেশন, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা বোধহয় সর্বোচ্চ প্রিপারেশন, বুঝছো। আমরা যদিও ভার্সিটি নিয়েই কথা বলতেছি, আমি নিজে যেহেতু ভার্সিটি ব্যাকগ্রাউন্ডে, তাই আমি তোমাকে বলবো আসো আমি তোমার কাছে ভার্সিটি
ভার্সিটি একজন এক্সপার্ট মানুষ, হয়তো বা নিজেকে আমি কিছুটা দাবি করতে পারি, বাট বিলিভ মি ভাই তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিন্তু সর্বোচ্চ প্রিপারেশন। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা একটু ইফোর্ট দিলে সে ভার্সিটি প্রিপারেশনটা আশা করি কভার করে ফেলতে পারে। আবার যারা সোলো ভার্সিটি প্রিপারেশন নেয় তাদের জন্য আমার সাজেশন থাকবে একটা, তোমার কাছে যে সেপারেট আরেকটা অপশন আছে, ধরো বি ইউনিটের অপশন হইতে পারে, অথবা ঢাকার মধ্যে অন্য কোনো ভার্সিটিকে চয়েসে অপশন হইতে পারে, এগুলা না ব্যাকআপ হিসেবে রাখা উচিত। এটা আমার পার্সোনাল তোমাদের জন্য অপিনিয়ন বা সাজেশন আর কি। সো যাই হোক, চলো আমরা হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডের কথাবার্তা শোনার চেষ্টা করি, একটু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করার চেষ্টা করি যে ভাইয়া আসলে তার প্রিপারেশনটা কেমন নিয়েছিল। কারণ যেহেতু ভাইয়া বলতেছে যে অলরেডি উনি এই তার হচ্ছে যে এই এইচএসসি লাইফের ভিতরে পড়াশোনাটা একটু নাজেহাল অবস্থায় ছিল, তাহলে নিশ্চয়ই গোছানোর ক্ষেত্রে উনি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে বেশ নিয়মতান্ত্রিকভাবে হয়তো বা এগিয়েছিলেন। তাহলে ওই সকল জিনিসপাতি আমরা যদি শুনতে পাই, বিলিভ মি আমাদের মধ্যে 50%-এরও বেশি মানুষজন ঠিক এরকমভাবে আগাচ্ছে, তো তারাও অনেক বেশি উপকার হবে। সো ভাই তাহলে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে একাডেমিক বা এইচএসসি লাইফটা কীরকমভাবে কাটলো, আর হচ্ছে যে এক্স্যাক্ট যেহেতু আমরা একটু বেশি সময় পাইছিলাম, অল ওভার আপনি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কী কী স্টেপগুলো ফলো করছিলেন? ওকে, তো আমি যদি এই স্টোরিটা শেয়ার করি, এটা মজার হবে এই জন্য কারণ স্টুডেন্টরা রিলেট করতে পারবে। আচ্ছা, আমার মতো ফাঁকিবাজ যারা আছে একদম ভালো করে রিলেট ঠিক করতে আছে। পারবে। আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে চাই, ভাইয়ার ব্যাকগ্রাউন্ড কলেজ, কজ আমাদের আসলে কলেজ নিয়েও কিন্তু টুকটাক ফ্যাসিনেশন থাকে, কলেজ নিয়ে চিন্তা ভাবনা থাকে। ভাইয়া যে ঢাকার মধ্যে বলতেছে, ভাইয়া কিন্তু আমাদের নদচিয়ান মানে হচ্ছে, সরি তোমরা কিছু মনে করিও না, এটা হচ্ছে মানে ডেমিয়ান ভাইয়া আমাদের নটরডেম কলেজ থেকে পড়াশোনা করছিলেন। সো নটরডেম কলেজ থেকে একজন ফাঁকিবাজ স্টুডেন্ট বের হয়ে আসা, এটা কোয়াইট কি বলবো, আমার মতে আসলে কাম্য না। ঠিক আছে, বাট আমি নিজে হচ্ছে যে নটরডেমিয়ান ছিলাম না, আমার সিটি কলেজ ছিল। সো তো আমি অ্যাজ ইউজুয়াল বেশ ভালোই ফাঁকিবাজ ছিলাম, এবং গর্বের সাথে আমি এবং আমার গ্রুপ যেটা ছিল টোটালটাই সেরকম ছিল আসলে। তো জিনিসটা আসলে এখানে না ভাইয়া যে তুমি ধরো স্বেচ্ছায় বলো বা অনিচ্ছায় বলো যে ফাঁকিবাজি করছো, অথবা হচ্ছে তোমার আসলে টাইমটা পার হয়ে গেছে, দ্যাট ডাজন্ট মিন যে তুমি আসলে খুবই পিছিয়ে গেছো। হ্যাঁ, তোমার হচ্ছে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আসলে ফাঁকিবাজি না করে ইফোর্ট দিছে, ও সেই ইফোর্ট অনুযায়ী ফলাফল তো পাবেই, ওটার সাথে তো তোমার রিলেট করলে হবে না। বাট তোমার জন্য যে সেটা হাই টাইম, তোমার যখন বুঝতে পারছো তখন থেকেও যে তুমি চাইলে কাম ব্যাক করতে পারো, তোমার পড়াশোনার ইন্টেন্সিটি তোমার কাছে সময় কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করে কম বেশি হবে। বাট অবভিয়াসলি ইউ ক্যান, জাস্ট তোমার ভিতরে সেই আত্মবিশ্বাসটা থাকা লাগবে, এবং সে অনুযায়ী তোমাকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে পরিশ্রমে, নাথিং এলস। ইটস অলওয়েজ পসিবল। ওকে, আচ্ছা, হ্যাঁ ভাই বলেন, সরি আমি হচ্ছে এখানে জিনিসটা হলো, আমি যদি প্রিপারেশনের স্টেজগুলো একটু বলি, প্রথমত যেটা হওয়া উচিত ইন্টারমিডিয়েট লাইফে আমি যেই সাবজেক্টের যে চ্যাপ্টারই পড়ি না কেন, ওটা যেন আমি একদম একাডেমিকের জন্য ডিটেলস ওয়াইজ পড়ি। তো আমি যেহেতু এটা ইন্টারমিডিয়েট লাইফে পড়ি না, ওটা আমি কোভিডের টাইমে পড়ছি। আচ্ছা, যেই চ্যাপ্টারে আমি ধরতাম, ওই চ্যাপ্টারটা আমি আমি আগে পড়ি নাই। ওই চ্যাপ্টারটা দেখা গেছে ম্যাথ হোক বা ফিজিক্স হোক, আমি আগে থিওরি পড়ছি, দেন একাডেমিকের টেস্ট পেপার সলভ করে দেন আমি অ্যাডমিশনের পড়ার দিকে আগাইছি। এখন আমি যেটা সাজেস্ট করব, যাদের ভার্সিটি টার্গেট থাকবে, ঠিক আছে, আমি যেটা করতাম ভার্সিটি এ ইউনিট অবভিয়াসলি, যাদের ভার্সিটি টার্গেট থাকবে, যেমন আমার সোলো ভার্সিটি টার্গেটই ছিল, তো আমি যেটা করছি অবভিয়াসলি আমি টাইপ ওয়াইজ পড়াশোনা করব, ঠিক আছে, এটা মাস্ট। আমি গড় পড়তা সব পড়ে গেলাম, অবভিয়াসলি সব পড়া ভালো, বাট চিন্তা করো যে তুমি একটা চ্যাপ্টারে এত পরিমাণে এফোর্ট দিছো কিছু টপিকের উপর, কিছু টপিক পড়তে যায় বা ওই চ্যাপ্টারটা ভাবতেছো অনেক ভালো মতো আমি পড়বো, এতে দেখা গেছে তুমি 7-8 ঘন্টা ব্যয় করে দিছো, বাট যেই টপিকগুলো থেকে তোমার প্রশ্ন আসবে ওগুলো তুমি ধরতে ভুলে গেছো, লাভ নেই, ঠিক আছে, এক্স্যাক্টলি। তো আমার যেই কাজটা করতে হবে, আমি যেটা করতাম, যেই অ্যাডমিশনের বইটাই তুমি কিনো না কেন, ওটার মধ্যে দেখবা অ্যাডমিশনের সব বইতে টাইপ ওয়াইজ সাজানো থাকে, ঠিক আছে। আমি যেই কাজটা করবো, আমি একাডেমিকে যে পড়াশোনাটা করছি ওটা তো করছি, করার পর দেন আমি যেই কোর্সেই ভর্তি থাকি, আমাদের ভার্সিটি কোর্সে যেই টিচারই থাকবে তোমার টাইপ ওয়াইজ থিওরি বুঝা দিবে, আমি ওই ক্লাসটা করব, করার পর নিজে নোট করে বুঝবো, আচ্ছা থিওরি এই শর্টকাট পড়তে হইতেছে, দেন আমি হলো টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ করব, কোয়েশ্চেন ব্যাংক সলভ করব, দেন মোটামুটি প্রিপারেশন ওখানে শেষ হয়ে যায়। আর আরেক স্টেজ বাড়ানোর জন্য আমি এক্সাম দিব। এক্স্যাক্টলি, ওকে। সো বেসিক একেবারে কনসেপ্ট, খালি এটাকে তুমি কতটা ইন্টেন্সিফাই করে নিজের ক্ষেত্রে কাজে লাগাতে পারছো সেটাই বোধহয় অ্যাকচুয়ালি ম্যাটার করতেছে। সেটাই হয়তো বা তোমার মতন আরেকজন যে অ্যাসপিরেন্ট আছে তাকে তোমার থেকে আসলে ডিফারেন্স করে দিচ্ছে। তোমার কাজ হচ্ছে থিওরি ভালো করে বোঝা, কোয়েশ্চেন ব্যাংক সলভ করা মানে কি, তার মানে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে টাইপ ওয়াইজ যখন সলভ করতে যাবা তখন কিছু নিউ কোয়েশ্চেন পাবা, কিছু এক্সিস্টেড কোয়েশ্চেন পাবা, প্রত্যেকটা থেকে আরামসে দেখা গেছে যে তুমি আসলে ওখান থেকে টাইপ কি ধরনের আসতে পারে সেটার একটা সোলো কিন্তু কনসেপ্ট পেয়ে যাবা। সো এই জিনিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তারপরে নিজের প্র্যাকটিস করার জন্য
অবভিয়াসলি এক্সাম অ্যাটেন্ড করতে হবে। এখানে স্টুডেন্টদের জন্য একটা কথা আছে, ওরা মাঝে মাঝে এই টাইপের কথা শুনে ভাবে এতই কি ইজি, আচ্ছা মানে আমাদের কথা শুনে মনে হয় এতই কি ইজি, মানে ক্লিশে কথা বলতেছে ভাইরা। বাট একটা জিনিস মাথায় রাখবা, ক্লিশে কথাগুলোই সত্য, ঠিক আছে? তোমার বাপ মা যখন তোমারে বলে সবজি খাওয়া ভালো, এটা অ্যাকচুয়ালি সত্য, ঠিক আছে? ক্লিশে কথাগুলো সত্য। তো আমরা যে বলতেছি যে তুমি থিওরি পড়ার পর, শর্টকাট পড়ার পর কোশ্চেন ব্যাংক সলভ করলে তোমার চান্স হয়ে যাবে, আমাদের অমনি হইছে। এক্স্যাক্টলি। আর আমি আরেকটা জিনিস ডিফারেন্সিয়েট করতে চাই, এখানে ভাইয়া আছেন, উনি হচ্ছে সোলো রীতিমতন ভার্সিটি এই ইউনিট প্রিপারেশন নিছে। আর আমি যদি আমার কনসেপ্টের কথা বলি ভাইয়া, আমিও ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছি, বাট আমার প্রিপারেশন আসলে ভার্সিটি এই ইউনিটকে নিয়ে টার্গেটেড ছিল না। আমার ইচ্ছা ছিল লিটারালি ইঞ্জিনিয়ারিং পড়ার, বাট হোয়াট এভার, এটাই নিশ্চয়ই আমার জন্য মঙ্গলকর ছিল, তাই আমি আসলে এখানে আছি। তো আমি যেটা বলতে চাই যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ধরো ভার্সিটির মধ্যে আছি, ভাইয়া ভার্সিটি প্রিপারেশন নিয়ে ভার্সিটির মধ্যে আছে। সো আশা করি টোটালটা তুমি যদি কমপ্লিটলি দেখো, ওনার কথা প্লাস আমার কথা মিক্স আপ করলে তুমি এই দুই ক্যাটাগরির স্টুডেন্টের ভিতরে যে ক্যাটাগরি হও না কেন, ইনশাল্লাহ খুব ভালো একটা উপকার পাবা। এবং আমি তোমাকে এখানে আরেকটা কথা বলে দিতে চাই, নেক্সট দিন আমরা ওই ভাইয়াকে নিয়ে আসবো ইনশাল্লাহ, যে ভাইয়া হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিয়েছিল বাট ভার্সিটিতে আছে। তারপরে আমরা হচ্ছে যে আবার এটার ভিতরে মিক্স আপ করার চেষ্টা করবো, ঠিক আছে? চলো তাহলে আরেকটা কথা মানে আমরা যাই, সেটা হচ্ছে ভাইয়া যেহেতু এইচএসসি লাইফে বেশ ফাঁকিবাজি করছে, তাই তাকে যদি আমি জিজ্ঞাসা করি আসলে যে ভাইয়া এইচএসসি লাইফ থেকে অ্যাডমিশনের পড়াশোনা করছিলেন কিনা, তাহলে সেটা কেমন বলবো, পুরো আইরনি হয়ে যাবে। বিকজ উনি তো এইচএসসি লাইফে ওনার একাডেমিক পড়াশোনা নিয়েই হচ্ছে যে একটু মানে কি বলবো উদাসীন ছিল। তবে এখানে একটা বিষয়, কোভিড টাইমটা যে মানুষজন পাইছে, এটা অনেকের জন্য না, আমাদের জন্য যেমনেই বলো আসলে একটা কার্সই ছিল রীতিমতন। এটা স্টিল উনি পড়ার সময় পাইছে, আমি সেটা মানলেও এটা লিটারালি একটা কার্স ছিল ভাইয়া, ঠিক আছে? তার উপরে আবার অটোপাস, দুইটা জিনিসই। এই অটোপাসের কারণে কত মানুষজন, পটেনশিয়াল মানুষজন বুয়েট পরীক্ষাতে ফর্মে উঠাইতে পারে নাই, হয়েছেই কিন্তু পরীক্ষা দিতে পারে নাই। আমার সাথেই ছিল, আমার ব্যাচে হচ্ছে যে অলওয়েজ ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া মানুষজন পরীক্ষা দিতে পারে নাই। সো তোমার ক্ষেত্রেও যে আসলে এরকমই কোনো সুযোগ আসবে বা এমন কিছু আসবে এমন কিন্তু নাই হইতে পারে। তোমার একাডেমিক লাইফের যে টাইমটা, সেটাই হয়তো বা তোমার জন্য হাই টাইম হইতে পারে। তাই ভাই এরকমটা কখনো ভাইবা রেখো না যে ভাইয়া যেহেতু শেষ সময়ে কামব্যাক দিছে, তাই আমিও বোধহয় হচ্ছে শেষ সময়ে কামব্যাক দিব। কজ আমি ভাইয়াকে এখন এটাই জিজ্ঞাসা করতে চাইবো, ভাইয়া ধরে নেন যদি আপনি একাডেমিক লাইফ থেকেই একটু সিরিয়াসলি পড়াশোনা করতেন, প্লাস হচ্ছে যে অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করতেন, অ্যাডমিশনের জন্য একেবারে টোটালি সোলো প্রিপারেশন নেওয়া ছাড়াই যদি কোয়েশ্চেন সলভ করতেন, তাহলে কি মনে হয় মানে আউটপুট কি বেটার আসতে পারতো নাকি হচ্ছে যে? হ্যাঁ, অবভিয়াসলি বেটার আসতো। আমি বলি জিনিসটা হলো ভার্সিটি প্রিপারেশন যেটা, এইটা কিন্তু এইচএসসি লাইফে প্রায় 60 to 70% শেষ করে ফেলা যায়, ঠিক আছে? কারণ কি আমি বলি, তোমার আসতেছে এমসিকিউ, এখন আমি জাস্ট এটা বুঝাবো যে ডিফারেন্সটা কোন জায়গায়। তুমি এক্সট্রা কি পড়বা, তুমি একাডেমিকে যা পড়তেছো তুমি তাই পড়বা। এইটার পাশাপাশি তুমি যদি জাস্ট যেই চ্যাপ্টারটা তুমি পড়ছো ওই চ্যাপ্টারের ভার্সিটির কোয়েশ্চেনগুলো জাস্ট সলভ করো, কাজ শেষ। এন্ড আরেকটা জিনিস, হাতে ক্যালকুলেশনের উপর ফোকাস করবা। হ্যাঁ, 10 গুণ 10 তুমি ক্যালকুলেটরে করতেই পারো, 15 গুণ 30 তুমি করতেই পারো, একটু হাতে কলমে করে দেখো না টাইম কতক্ষণ লাগে। এই হাতে কলমের ক্যালকুলেশন যখন দেখবা যে তুমি কন্টিনিউয়াসলি করতে থাকবা, কারণ চিন্তা করো তুমি যদি ভাবো যে আমি এক সপ্তাহ হাতে কলমে ক্যালকুলেশন করে বস হয়ে যাবো, হবে না। আমি কন্টিনিউয়াসলি যদি ক্যালকুলেশন করি, আমার ব্রেইনের নার্ভগুলো ওইভাবে ফাংশন হবে, ওইভাবে ওয়্যার্ড হবে, এন্ড আমি ইজিলি ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে? তো তোমরা যারা ভার্সিটি প্রিপারেশনটা এইচএসসি লাইফ থেকে শুরু করতে চাইতেছো, দুইটা কাজ করবা। যেই চ্যাপ্টারে আমি পড়ি না কেন, ওই চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করব, ঠিক আছে? কোয়েশ্চেন ব্যাংকে দেখবা সলিউশনের মধ্যে শর্টকাটও দেওয়া আছে। আর আরেকটু যদি কেউ এক্সট্রা উপরে নিতে চাও, যদি আমি তোমাদের ক্ষেত্রে তো বলতেছি না, বাট পরের ব্যাচেও যেটা হয় আমাদের শূন্য থেকে ঢাবিয়ানের কোর্স থাকে, ঠিক আছে? আমাদের প্রি অ্যাডমিশনের কোর্স থাকে, ওইখানে দেখা যায় যে আমরা হলো এই মানে থিওরিগুলো পড়ায় দিই, শর্টকাটগুলো পড়ায় দিই, ঠিক আছে? আমি বলতেছি যারা এইচএসসি লাইফে আছো তাদের ক্ষেত্রে বলতেছি, তারা হলো ওই কোর্স থেকে তুমি ধরো থিওরিগুলো করার পর তুমি শর্টকাটগুলো দেখলা, দেন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করলা, আর হাতে কলমে ক্যালকুলেটরের উপর নির্ভরশীলতা একটু কমায় দিলাম। এক্স্যাক্টলি, ডান, ওকে। সো তাহলে যতবার আসলে কোশ্চেন ব্যাংক সলভ এবং কোশ্চেন প্যাটার্নের কথাবার্তা ধরার জন্য বলা হচ্ছে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সেপারেটলি কোশ্চেন ব্যাংকের গুরুত্বটা আসলে কতটুকু। তারপর আমি যদি হচ্ছে যে শুধুমাত্র এই একটা গ্রাউন্ডে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা ভাই কি মনে হয় যে আসলে ধরেন কেউ হচ্ছে যে একাডেমিক লাইফে পড়াশোনা করেছে, কিন্তু ও অ্যাডমিশন প্রিপারেশনের সময় করে নাই, আর হচ্ছে যে এক্সট্রা করে থিওরির পড়ার পেছনে এফোর্ট দেয় নাই। বাট আমি কিন্তু থিওরি পড়ছিলাম, সত্য কথা, আমি সোলো বলতেছি, আমি থিওরি পড়ছিলাম, কজ আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং। আমি ভাবতাম যে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ে শুধুমাত্র বোধহয় খালি কোয়েশ্চেন সলভ করে গেলে বোধহয় এনাফ না। তো এটা আসলে কি মনে হয়, যদিও কথাটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, বাট বিষয়টা কেমন মনে হয় যে ও যদি আসলে থিওরিতে অতটা বেশি গুরুত্ব না দিয়ে কোয়েশ্চেন ব্যাংক সলভ এবং প্র্যাকটিসের গুরুত্বটা বেশি দেয়, তাহলে এটা কি তাকে সোলো আর কি মানে চান্স পাওয়ার জন্য পারে? এটার অ্যানসার অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং একরকম হয়, ভার্সিটিতে একরকম। আচ্ছা, ঠিক আছে? তো আমি ভার্সিটির অ্যানসারটা দিই। ওকে, ভার্সিটির ক্ষেত্রে তুমি যদি ভাবো যে আমি থিওরি করা ছাড়া জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে যাব, একদম রিগারাসলি সলভ করে যাব, তোমার চান্সেস ভালো।
টিকে যাওয়ার চান্সেস ভালো। কেন আমি বলতেছি, কারণ ভার্সিটিতে কোয়েশ্চেন তেমন একটা পেঁচায় না। আচ্ছা, তুমি তোমার বিগত বছরে যে কোয়েশ্চেনগুলো আসছে ওইগুলাই দেখা গেছে ডেটা চেঞ্জ করে আসছে। আচ্ছা, এখন এখানে একটা এক্সেপশন আছে, এটা হলো ঢাবির ফিজিক্স প্রশ্ন। আচ্ছা, ওকে। বিগত 2-3 বছর ধরে ঢাবির ফিজিক্স Exactly. প্রশ্ন ইন্টেন্সলি থিওরিটিক্যাল প্রশ্ন আসতেছে, তো exactly. এইখানে যদি তুমি থিওরি না পড়ে যাও, তোমার থিওরির আইডিয়া যদি ভালো না থাকে, তুমি পারবা না, ঝামেলা হয়ে যাবে। অ্যাকচুয়ালি পারবা না। কারণ দেখা গেছে যাদের থিওরি নিয়ে আইডিয়া নাই, তারা অনেকে আছে এইচএসসি লাইফে থিওরি ফোকাস করে না, সৃজনশীল করে, ম্যাথ করে, তো তারা দেখা গেছে আটকাইছে এখানে। কারণ কি, ঢাবি প্রচুর ইন্টেন্সলি থিওরিটিক্যাল প্রশ্ন করছে, বাট বাদ বাকি যেমন আমি যেটা আমি ম্যাথ পড়াই, আমি ম্যাথের ক্ষেত্রে তোমার বলতে পারি, তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক সলভ করে যাও, তুমি 70 থেকে 80% প্রশ্ন আগের বারের সাথে মিল পাবা। এক্স্যাক্টলি। ঠিক আছে, এখন এখানে আরেকটা পয়েন্ট আছে। কিছু স্টুডেন্ট এমন আছে, তাদের ব্রেইন এমনভাবে ফাংশন করে, সে যদি একটা ম্যাথ দেখে বা একটা ম্যাথ করে, ওইটার টাইপে ঘুরায় যদি তার ম্যাথ দেখে, সে পারবে। ঠিক আছে, কিন্তু দেখা যায় আমাদের মতো যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছি, তাদের পক্ষে ওটা সম্ভব হয় না। ঠিক আছে, তো আমাদের ক্ষেত্রে থিওরি পড়াটা বেটার। আমি ওইটার উপর যদি শুধু রিলাই না করি, যাচ্ছে আমি থিওরিও দেখে গেলাম, বুঝলাম জিনিসটা, আমি যেন প্রশ্ন ঘুরাই দিলে পারি। ঠিক আছে, কারণ সবার মেথা সেম হয় না, আইরনিক্যালি বা আনফরচুনেটলি সেম। হ্যাঁ, এটা মানতেই হবে। সো আশা করি তুমি উত্তরটা পাইছো, বাট অন অ্যান এভারেজ যদি চিন্তা করো, তাহলে তোমার কোশ্চেন ব্যাংক সলভিংটা অবভিয়াসলি ওয়ান অফ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট রোল একটা প্লে করতেছে তোমার এই টোটাল অ্যাডমিশন জার্নির ক্ষেত্রে। এখানে একটা কথা আছে, আমি একটু বলে নিই। ওটা হলো যে আমার হাতে যদি সময় থাকে, তাহলে আমি কেন থিওরি পড়বো না? এক্স্যাক্টলি দ্য থিং ইজ এটাই। সো আমি তোমাদেরকে বলবো, তোমার থিওরি পিলার আসলে এই তিনটাই: থিওরি, কোশ্চেন ব্যাংক সলভ করা, ক্যালকুলেটরের উপর নির্ভরশীলতা কমায় কোশ্চেন ব্যাংক সলভ করা অবভিয়াসলি, এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে তোমার নিজে এক্সামে অ্যাটেন্ড করা, সেরকম এক্সামে অ্যাটেন্ড আচ্ছা, করা। আরেকটা জিনিস, এখানে টাইমের একটা ব্যাপার বলার আছে, ভালো কথা Obviously, বলছে। এখানে তোমার কিন্তু প্রতি এমসিকিউর জন্য তুমি 45 সেকেন্ড করে পাবা। এই যে অনেক গুরুত্বপূর্ণ একটা 45 জিনিস। সেকেন্ড, ঠিক তুমি আছে? কিন্তু তোমার এইচএসসি লাইফের সাথে যদি জাস্ট তুলনা করো, তাহলে ওখানে তুমি একটা এমসিকিউ এর ভিতরে 1 মিনিট করে তো পাচ্ছই, সাথে আবার তোমাকে ক্যালকুলেটর দেওয়া আছে। না, তারপরে কাহিনী আছে, সব ম্যাথ না, সব কিছু থিওরিটিক্যাল। আবার এখানে ম্যাথমেটিক্যাল পার্টের ভিতরে, ফিজিক্সের পার্টের ভিতরে ম্যাক্সিমামই থাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিস। তবে হ্যাঁ, এটা আমিও হচ্ছে এই গ্রাউন্ডে স্বীকার করব যে ভাই, তোমার যদি ওই যে ধরে নাও 15টা করে যে আছে প্রত্যেকটা সাবজেক্টে, আমি যদি ঢাবির প্যাটার্ন নিয়ে কথা বলি, তাহলে ম্যাথের মধ্যে অবভিয়াসলি তুমি 2-3টা পাবা, যেগুলো হচ্ছে 16 শর্ত এক দেখাতে উত্তর করতে পাবা। বাট ভাই, এটা 2-3টাই, বিশেষ করে এর বেশি না। হয়তোবা ডিরেক্ট কোথাও একটু সূত্র পেয়ে গেলা, হয়তোবা ডিরেক্ট কোথাও একটু এক লাইন পরে হচ্ছে উত্তরটা পেয়ে যেতে পারো। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুমি দেখবা ম্যাথমেটিক্যালগুলো যেগুলো আছে, টার্মগুলো, সেগুলোকে প্রসেস করে উত্তর বের করতে হচ্ছে। এবং সেখানে তোমার ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ভিতরে, অথবা মানে 4 সাবজেক্ট ছাড়া অন্য একটা যদি চিন্তা করে থাকো, তাহলে সেটার উপরে বেশ ভালো একটা ফোকাস থাকা লাগবে। প্লাস ওখানে তোমার ব্রেন ফাংশনিংটা আসলে সর্বোচ্চ এফিসিয়েন্সি থাকা লাগবে। এটাই হচ্ছে যে আসলে মানে সত্য কথা। এবং থাকলেই তুমি ওই তোমার যে পরীক্ষার সময়টা, সেটাকে ইউটিলাইজও করতে পারবে ভালো মতো। আশা করি সেখান থেকে উত্তর বের করে নিতে পারবা। এখানে একটা জিনিস বলার আছে কি, টাইমের ব্যাপারটা তোমরা এফিশিয়েন্ট যেভাবে হবে, আমি যে কাজটা করতাম আর কি, আমার তো টাইম হলো যে 45 সেকেন্ড, এর মধ্যে আমার এমসিকিউ সলভ করতে হবে। আমি যে কাজটা করতাম, মেজরিটি স্টুডেন্ট যেটা ভুল করে, ওরা কোশ্চেন ব্যাংক সলভ করতে বসছে, আচ্ছা ঠিক আছে, আমি আজকে বৃত্ত পড়ছি, আমি কোশ্চেন ব্যাংক সলভ করব, বসলাম, প্রশ্ন আছে কয়টা, 40টা, আমার লাগছে কতক্ষণ, 3 ঘন্টা। আমি তো ভাবছি আমি পড়ে ফেলছি অনেক, এক্স্যাক্টলি। কিন্তু কথা হলো তুমি 40টা প্রশ্ন সলভ করছো কতক্ষণে? 3 ঘন্টা। এখন এইটা থেকে আমি বের হব কিভাবে? আমি কি স্টপওয়াচ লাগাবো পরেতে 45 সেকেন্ড? না, আমি যেটা করতাম, আমি ফার্স্টে গুনতাম, আচ্ছা আমার বৃত্তের চ্যাপ্টারে 50টা এমসিকিউ আছে, 50টা এমসিকিউ, প্রতিটার জন্য আমি 40 সেকেন্ড, 5 সেকেন্ড কম বরাদ্দ করতাম। এই হিসেবে আমি দেখতাম আমার কতক্ষণ হয়েছে, মিনিট, ওই টাইমার লাগাইতাম, ওই টাইমারে এটার ওই মধ্যে আমি সলভ করার ট্রাই করতাম। অবভিয়াসলি আমার দেখা যেত যে টাইমের মধ্যে হইতেছে না, বেশি টাইম লাগতেছে, বাট ইন দ্য ব্যাক অফ মাই মাইন্ড আমার একটা আর্জেন্সি আছে যে শেষ করা লাগবে, এটা লাগবে। ওকে, সো এটাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা। তোমাকে শুধু পারলে হবে না, সময়ের মধ্যে পারা লাগবে। সো আমার তরফ থেকে একটা সাজেশন যদি নিতে চাও, তাহলে আমি বলবো যে এই ক্যালকুলেটর ডিপেন্ডেন্সিটাকে কমায়া যদি তুমি তোমার একাডেমিক লাইফ, ধরো হচ্ছে এখন যে আমাদের 25 ব্যাচের মানুষজন, তাদের তো অলরেডি হচ্ছে পরীক্ষা শেষ, সো তাদের জন্য এটা যে খুব বেশি কার্যকর হবে এমন না, তার কারণ তার একাডেমিক তো শেষ, আসলে বিষয়টা এরকম। বাট 26-এর যারা আছো, অথবা তার থেকেও কম যারা আছো, যদি চিন্তা করো, তাহলে এরকমটা করতে পারো। তোমাকে বলতেছি না এখন থেকেই তুমি হচ্ছে যে ঢাবিয়ান নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করো, স্বপ্নে হচ্ছে ওটা দেখো, এরকম না। হ্যাঁ, বাট যেটা কাজ করতে পারো, প্র্যাকটিস তো তুমি করতেছই, তুমি তো এইচএসসি লাইফের ভিতরে ক্যালকুলেটর একটা এক্সট্রা সুবিধা পাবাই। তাহলে এখন থেকে যদি একটু প্র্যাকটিস করার ক্ষেত্রে চিন্তা করা যাচ্ছে এই জিনিসটাকে বা এই ক্যালকুলেশনটাকে আমি একটু দ্রুত করার চেষ্টা করি, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে এটা সম্পূর্ণ তোমার কাছে যে তুমি আসলে এটাকে আত্মস্থ করতে চাচ্ছ কিনা, এটা সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছা। আমি আমার দিক থেকে জোরও দিব না তোমাকে, তোমার টাইম আছে, যদিও তুমি চাইলে হচ্ছে অ্যাডমিশনের পরেও এটাকে প্র্যাকটিসে করতে পারো, বাট তুমি নিজে একটু বেনিফিশিয়ার থাকতে পারবা বা এগিয়ে থাকতে পারবা যদি তুমি
এই তোমার এইচএসসি লাইফের শুরুর দিকে, তো যখন থেকে, কারণ তখন থেকে তো তুমি প্র্যাকটিস করতেছো, এমসিকিউ তো তোমরা প্র্যাকটিস করো না, সো করার ক্ষেত্রে যদি তুমি আসলে এই প্যাটার্নটা একটু ফলো করার চেষ্টা করো, কারণ ঢাবির আগে তোমাকে এই জিনিসটা কিন্তু লাগবে, মাস্ট, ঠিক আছে? ওকে। আর আমরা যে আসলে ধরো ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন প্রোগ্রামটা রান করতেছি, এই তিনটা বেসিক জিনিসের উপরে বেস করেই চলতেছে। ফ্রিতে অবশ্যই আমার তরফ থেকে এক্সাম হল গাইডলাইন্স থেকে তার আগের রাত পর্যন্ত, আগের রাতে তুমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবা কিনা, আমি খেয়ে ঘুমাইছিলাম কিনা, আমি আইসা কতক্ষণ ঘুমাইছিলাম, A to Z সব একেবারে যা যা করছিলাম, এটা পার্সোনাল কথা থেকে সব গাইডেন্স যেটা থাকে সেটা তো অবশ্যই দিব। সাথে সাথে যে জিনিসটা বুঝাতে চাই তোমাদেরকে সেটা হচ্ছে, আমরাও কিন্তু জাস্ট ওই তিনটা পিলারের উপর ভিত্তি করেই তোমাদের জন্য এই প্রোগ্রামটা সাজাইছি, এবং আমরা বিশ্বাস করি হচ্ছে লিটারেলি কম্প্যাক্টনেসে। আমরা চিন্তা করি হচ্ছে আমরা ইফোর্ট যত মিনিমাইজ করে আউটপুট যত ম্যাক্সিমাইজ বের করে নিয়ে আসতে পারবো সেটার উপরে। সো আমরা তোমাদের সেখানে থিওরি ক্লাস, সাথে সাথে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস, সাথে সাথে এক্সাম, এই তিনটা বেসিক জিনিস তো দিচ্ছি, সাথে ঢাবি রিটেন মেগা বুক। এছাড়াও আমাদের যে যত মানে এ ইউনিটের জন্য, ভার্সিটি এ ইউনিটের জন্য আমাদের মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির যে প্রিপারেশন বুকগুলো আছে সেগুলো সবগুলো রিভিউ ভার্সন সব কিছুই থাকবে আশা করি। সো তোমরা আমাদের ক্লাস কম্প্যাক্ট হতে হবে। এটা আমি কেন বলতেছি, ধরো আমি তোমার আজকে বসায় 200টা এমসিকিউ সলভ করাইলাম, তুমি দেখলা আরে ভাই আমি তো 200 এমসিকিউ সলভ করছি, তুমি করো নাই, আমি করছি। এক্স্যাক্টলি, ঠিক আছে, এখন আমি কি ঢাবি পরীক্ষা দিব না, তো দিবা তুমি। আমি তোমারে প্রত্যেকটা টাইপের ডিফারেন্ট যত এমসিকিউ হয় সব দেখাই দিব। তোমার কাজ হলো দেন যায় তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা। আমি যদি ক্লাসেই তোমার সব স্পুন ফিট করে দিই, তোমার কিন্তু তাতে কোনো লাভ নেই, তুমি হলে যা মিলাইতে পারবা। একটা জিনিস আমি মানি, ম্যাথের ক্ষেত্রে অ্যাটলিস্ট ম্যাথ করতে হয়, আমাদের কলেজের বিদ্যুৎ স্যার বলতো যে ম্যাথ করতে হয় কলম দিয়ে, চোখ দিয়ে না। তুমি যদি চোখ দিয়ে দেখো যে আচ্ছা এই ম্যাথে এভাবে করো, ওই ম্যাথে এভাবে করে, মিলাই দিব না, হবে না, পারবা না, আটকে যাবা। তো তোমার নিজের প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? আমার কথা হলো, আমার যদি ক্লাসের লেন্থই এত বেশি হয় যে তুমি দেখতেছো সব দেখতেছো, আমি তোমার সব করাই দিছি, তোমার ইঞ্জিন লাভ হইতেছে না। আমরা যতটা পারছি এই কোর্সে তোমার জন্য সব পড়াবো অবভিয়াসলি, বাট কম্প্যাক্ট ওয়েতে, ঠিক আছে, যেন তোমার নিজের প্র্যাকটিস করার জায়গা থাকে। এক্স্যাক্টলি। তো আমি এখানে ঠিক এই কোশ্চিনটাই এখন করতে চাচ্ছিলাম ভাইয়াকে, যে ভাইয়া অ্যাডমিশন টাইমে ক্লাস করা আর নিজে পড়া এই দুইটা কি সেম জিনিস নাকি টোটাল ডিফারেন্ট জিনিস? কোন জিনিসটা এবং কোনটার ইম্পর্টেন্স সব থেকে বেশি? আর আদৌ কি দুইটার ইম্পর্টেন্স একেবারেই নাই? ক্লাস করার কি ইম্পর্টেন্স একেবারেই নাই ভাই? আচ্ছা, তাহলে এটা কিভাবে দেখতেছেন? বলি জিনিসটা, আমার কথা হলো দুইটার একটা ব্যালেন্স লাগবে, ঠিক আছে? আমি যদি দেখা গেছে যে কোনো ক্লাস না করে নিজেই কোশ্চেন ব্যাংক সলভ করার ট্রাই করতেছি, পারবো, বাট আমি আটকাবো, হোঁচট খাবো, ঠিক আছে, টাইমও লাগবে, টাইম লাগবে আমার, ঠিক আছে, আমার অত টাইম নেই অ্যাডমিশন পিছনে। আর আমি যদি সারাদিন ক্লাসই করি, নিজে প্র্যাকটিস না করি, আমি ম্যাথ মিলাইতে পারবো না। তো আমার অবভিয়াসলি দুইটার একটা ব্যালেন্স লাগবে। তো এই জন্য আমি কি করবো, আমি যেটা সাজেস্ট করি স্টুডেন্টদের, একদিনে তুমি জানো 3 ঘন্টার বেশি ক্লাস না দেখো। আচ্ছা, একদিনে বুঝছো, ওই একদিনে তুমি ক্লাস দেখতেছো, যেই ক্লাসই দেখো, যেইখানেই ক্লাস করো, তুমি 3 ঘন্টার বেশি যদি ক্লাসের পিছনে দিয়ে দাও, তুমি নিজে ঘুমাবা, অ্যাটলিস্ট 6-7 ঘন্টা তো ঘুমাবা, খাওয়া দাওয়া আছে, এই বাদে তোমার টাইম কই থাকে? তুমি যদি দিনে 10-12 ঘন্টা ক্লাস করো, এই প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম, ফ্রি ক্লাস, লাইভ ক্লাস, ইন্ডিয়ার তুমি প্র্যাকটিস করবা কখন? আমার কথা হলো তোমার লাগবে কম্প্যাক্ট ক্লাস, যেটার মধ্যে তোমার সব টপিক গুছায় দেওয়া হবে, এগুলো পড়বা, এই শর্টকাট পড়বা। দেন আচ্ছা এখন আমি কোশ্চেন ব্যাংক খুলতেছি, এখন আমি ঝাঁঝরা বানায় ফেলবো কোশ্চেন ব্যাংক, দেন তোমার প্রিপারেশন ডান, ঠিক আছে, ইজিলি হয়ে যাবে। আচ্ছা, ওকে, তাহলে আশা করি কনসেপ্টটা তুমি বুঝতে পারছো যে আসলে কিরকম ভাবে কোন অ্যাপ্রোচে আমাদেরকে আগাতে হবে। এটা আমি প্রায় হচ্ছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি যে ভাইয়া নিজে পড়া জিনিসটা না অনেক ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এই জিনিসটা থেকে আমরা বঞ্চিত রাখি নিজেকে আসলে, এবং নিজেকে এই জায়গা থেকে বঞ্চিত রাখতে রাখতে নতুন যে একটা কোশ্চিন, নতুন টাইপের যে একটা কোশ্চিন, এই কোশ্চিনটাকে সলভ করার মানে আমাদের যে ক্ষিপ্রতাটা, এটাই মেরে ফেলি রীতিমতন, বুঝছো? মানে কি হয়, এই যে ভাইয়া এখান থেকে তো আসলে 500টা কোশ্চিন আসছে, এই 500টার বাইরে কি কোশ্চিন আসতে পারে? সঠিক উত্তরটা হচ্ছে না, আসলেই আসতে পারে না। টাইপটা তুমি হুবহু কমন পাবা, বাট ডেটা আর ভ্যালুগুলো আলাদা না। বাংলা সর্বনাম শব্দ কিছু ইউজ করে দিছে আলাদা, ধরে নাও সমর্থক শব্দ কিছু ইউজ করছে, তোমার ব্রেন ফাংশনিং করবে না। কেমন করবে? কারণ ও তোমার কথা তো হচ্ছে যে কেন ভাই, মানে আমি তো 10 দিয়ে করছি, 20 কেন আসছে? আমার কথা হচ্ছে যে মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে যে নৌকা চালানো শুরু করতে হবে, সবসময় -1/2 আসবে, আমি 120 দিব উত্তর, এটা ছাড়া কেন আসবে অন্য কিছু? এরকমই চিন্তা করতে থাকবে ধরো, এবং তোমার মধ্যে মানে তোমার নিজের প্রতি একটা ক্ষোভ জন্মাবে। কেমনে জানো? কারণ তুমি চিন্তা করবা যে কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনটি আছে এটি আমি পারি, এটি আমি পারতেছি, নতুন একটা কোশ্চেন আসছে তুমি পারতেছো না, তখন তোমার উপরে চিন্তা হবে হ্যাঁ আমি 14 ঘন্টা ধরে ভেক্টর করার পরে পারতেছি না কেন? তোমার একটা ডিলিউশন থাকবে, স্টুডেন্টের ডিলিউশনে ভুগবে এটা যে আমি তো সব পড়ছি, তো আমি কেন টিকলাম না, আমি তো সব উত্তরও করছি। তুমি হচ্ছে যে কোশ্চেন হলে মানে এক্সাম হলে যখন পরীক্ষা নেওয়া শেষ, খাওয়া নেওয়া শেষ, তখন দেখতেছো 80-তে হচ্ছে 78টা ঠিক দেখাইছো, আরে কে ঠেকাই আবার। তারপরে
তারপরে হচ্ছে যে কেবল মানে স্যারেরা খাতা নিছে, এখনো তোমার হল থেকে বের হয়নি, আলোচনা করলা পাশের জনের সাথে, অমুক জনের সাথে, তমুক জনের সাথে, ও এমন কিছু রেফারেন্স দিল, শুনে তো হচ্ছে রীতিমতন চোখ চড়ক গাছে উঠছে তোমার, তুমি দেখতেছো 68তে নেমে আসছে তোমার, তারপরে তোমার কিন্তু চান্স আছে। এরপরে হাইটা হাইটা বের হইতেছো, ধরো আশেপাশে মানুষজন আছে তাদের সাথে কথা বলতেছো, তখন দেখতেছো যে নেমা 59টা নামছে এবার। এরপরে ধরো হচ্ছে রিক্সা করে বাসে করে যেমনে হোক রুমে যাইতেছো, রুমে যেতে যেতে দেখতেছো 39টা টিকতেছে না, তারপরে তুমি দেখতেছো 39টা টিকতেছে না, টাকাইতেছো 78টা, মাইনাস মার্কিং এ তুমি তো বোধহয় মাইনাসে যাইতেছো গা, ঠিক আছে? তখন মানে এক্সাম হলে দেখতেছো চান্স হয়ে গেছে, বাসায় আসতে আসতে দেখতেছো যে পজিশন মানে কি মেরিটই টিকতেছে না, এমন একটা অবস্থা হয়। এটা হওয়ার বেসিক কারণ হচ্ছে নিজের প্র্যাকটিসটা কম, নিজে এরকম নতুন টাইপের কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলোর প্রতি ফোকাস দেওয়া কম, এক্সাম অ্যাটেন্ড করা কম, এই বেসিক কিছু কাজই হচ্ছে যে মানে না করার কারণে। যাই হোক, এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে জিজ্ঞাসা করবো যে ভাই অ্যাডমিশন টাইমে আপনার করা কিছু ভুল নিয়ে কথা বলেন। এটা হইতে পারে প্রেম, এটা হইতে পারে ফোনের প্রতি অ্যাডিকশন, আদার্স যে কোনো কিছু, মানে কি কি ভুলের কারণে মনে হয় যে হয়তো বা ধরেন আপনার যে পজিশন আছে, আমি আশা করি সেটা প্রথম পজিশন না, যেটা আমি জানি আর কি ঢাবিতে ভাইয়া প্রথম হয়নি অন্তত, তো যাই হোক পজিশন ভালো ছিল বাট প্রথম না আর কি। হ্যাঁ, তো ভাইয়ার কি কি ভুলের কারণে হয়তো বা মনে হয়, নিজের কাছে হয়তো বা মনে হতে পারে, যেমন আমি তো প্রথম না ভাই, বুঝতে হবে জিনিসটা, প্রথম না কি, আমি তো 500-র ভিতরেও না আসলে, যাই হোক হোয়াটএভার। তো মানে কি কি কারণে মনে হতে পারে যে তার পজিশনটা আসলে আরেকটু সামনে হ্যাঁ আসলো না, কি কি ভুল, এই ভুলগুলা থেকেই আমাদের সব থেকে বেশি শিক্ষা গ্রহণ করতে হবে ভাই, বুঝছো? কারণ ওগুলাকে রিপিট হতে দেওয়া যাবে না, এবং এটা যেহেতু সেম গ্রাউন্ডের মানুষজন আমরা আছি এবং আমরাও ফুল সিলেবাসে ছিলাম, সো তোমার ক্ষেত্রে যেহেতু শর্ট সিলেবাস, তোমার ক্ষেত্রে পড়াটা যেহেতু আরো গোছানো, আরো কম্প্যাক্ট, তাই তুমি আশা করি খুব ভালো মতন নিজের সাথে রিলেট করতে পারবা। ভাই বলেন। আচ্ছা, তো প্রথমত আমার যেই ভুলটা আমি নিজে এখনো মানি যে আমার যে জায়গায় ভুলটা হয়েছে, ওটা হলো আমি একটা সাবজেক্টে অনেক বেশি এফোর্ট দিতে যাই, অন্য সাবজেক্ট ছুটে গেছিল। আমি কিন্তু অ্যাডমিশনে অর্গানিক ছাড়া অ্যাডমিশন এক্সাম দিছি সব জায়গায়, আমি অর্গানিক পড়িনি। ও গুরুদেব, আমি অ্যাডমিশনে অর্গানিক পড়িনি, ঠিক আছে? এইচএসসি তো পড়ি নাই, এইচএসসি পড়ি নাই দেখে অ্যাডমিশনে পড়িনি। সেম যে ভুলটা যদি তুমি করো, ভাইয়া ধরো একটা সিরিয়ালে চান্স পাইছে, তুমি ইনশাআল্লাহ হচ্ছে যে পাস করবে না, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি হলো দেখা গেছে যে আমি ম্যাথে এত পরিমাণে দেখা গেছে যে এফোর্ট দিছি, আমার ম্যাথ করতে ভালো লাগতো, তো আমি ম্যাথ নিয়ে বসলে ওই সারাদিন ম্যাথেই পার করে দিছি, ঠিক আছে? তো দেখা গেছে যে আমি ওইদিকে ফিজিক্সও পড়তেছি না, কেমিস্ট্রিও পড়তেছি না, বায়োলজি টুকটাক পড়তেছি। আমার পুরো এইচএসসি লাইফ অ্যাডমিশন আমার দুইটা সাবজেক্ট পড়তেই ভালো লাগতো, ম্যাথ আর বায়োলজি। হোয়াট এ কম্বিনেশন ভাই, আমি জীবনে শুনি নাই যে এই কম্বিনেশন কোনোদিন হয়, কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স ম্যাথ, এই কম্বিনেশনেই শুনে আসছিলাম একদিন, যাক একটা পাওয়া গেছে নমুনা। তো ওইদিকে দেখা গেছে ফিজিক্স টুকটাক পড়তাম, আমার কেমিস্ট্রিতে অবস্থা বহুত বাজে ছিল, ঠিক আছে? এন্ড বুয়েট রিটেনেও আমি আটকেছি কেমিস্ট্রির কারণে, অর্গানিকের কারণে, এই ওই মিলাই, যাই হোক। তো আমার কথা হলো আমি 4টা সাবজেক্টই পড়তেছি, আমি যদি অপশনালের বদলে বাংলা ইংলিশ না দেই, আমি তো 4টা অ্যান্সার করতেছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। আমার যেন 4টায় মোটামুটি একটা সেম লেভেলের এফোর্ট থাকে। আমি বলতেছি না সবগুলাই সেম হইতে হবে, একটায় যদি এরকম হয় আরেকটা যেন তার অল্প উপর নিচ হয়, যদি এরকম হয়ে যায় তাহলে সমস্যা। মানে 19-20 18-20 হইতে পারে ভাই, কিন্তু বিলিভ এটা 15-20 বা 15-র নিচে যদি নেমে যায়, হ্যাঁ তখন বোধহয় একটু প্যারা হয়ে যাবে। তো আমার এই একটা ভুল ছিল যে আমি ম্যাথে অনেক বেশি ফোকাস করতে যাই, আমি কেমিস্ট্রিতে ফোকাস কমাই দিয়েছি, ফিজিক্সে ফোকাস কমাই দিয়েছি, ঠিক আছে? বাট এখানে একটা আমি ভালো কথা বলি স্টুডেন্টদের, ওটা হইলো যে আমি কিন্তু চাক্ষুষ প্রমাণ যে তুমি যদি একটা সাবজেক্টে ইন্টেন্সলি ভালো হইতে পারো, তাও কিন্তু তোমার চান্স পাওয়ার একটা পসিবিলিটি আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে? বাট আমি এটা মানতে হবে, ইন্টেন্সলি কথাটা বুঝতে হবে, ঠিক আছে? ইন্টেন্সলি মানে আমার এই লেভেলের কনফিডেন্স ছিল যে আমারে ম্যাথে প্রশ্ন করে আটকাইতে পারবে না। এখন তোমার যদি ওই কনফিডেন্স থাকে, ওকে বেস্ট অফ লাক, বাট এটা রিস্কি একটা গেম, রীতিমতো এটা টোটালি একটা উচিত না, এক্স্যাক্টলি। আমি এটা আমার কথা হলো আমি 4টা সাবজেক্টেই ইকুয়াল ভাবে ফোকাস, ঠিক আছে? সেকেন্ড যেটা ছিল, আমার অ্যাডমিশন টাইমে ফোন ছিল না, বাট আমার অ্যাডমিশন টাইমে পিসি ছিল। তো টুকটাক আমার গেমের প্রতি অ্যাডিকশন ছিল, সত্য কথা। ফেসবুকও তখন আমি আনইনস্টল করিনি, চলতো, টুকটাক চলতো। তো অবভিয়াসলি স্ক্রিন টাইম ইফেক্ট করছে, হয়তো বা স্ক্রিন টাইম যদি কম হইতো আমি আরেকটু পড়াশোনা করতে পারতাম, ঠিক আছে? থার্ডলি একটা জিনিস, মেন্টরশিপ। আমার অ্যাডমিশন টাইমে কোনো মেন্টর ছিল না, আমি একা করছি যা করার, ঠিক আছে? আমি কোনো কোচিং করি নাই, এটা আমি কখনো বলি নাই কাউরে, বাট এটা আমি আজকে সামনে বলতেছি। আমি আমাদেরকে কেমনে বলবে যে তোমাকে কেমনে বলবে যে ভর্তি হও আমাদের কোর্সে, বলো তো এটা কিছু হইলো? আচ্ছা যাও ভাই বলেন। তো আমি কোনো কোচিং করিনি, ঠিক আছে? এখন কথা হলো কোচিং না করে টিকে গেছি, ও ভাই কি করে ফেলছেন, না আমার ভুলটা হয়েছে। আমার মেন্টরশিপ যদি থাকতো, আমি আরেকটু গুছানো ভাবে প্রিপারেশন নিতে পারতাম, আমার সিরিয়াল আরো ধরো 1000 টাকা যেত, ঠিক আছে? তো অবভিয়াসলি তোমার একটা মেন্টরশিপ দরকার আছে, যে তোমারে বলবে যে ভাই এগুলা পর, ওইগুলা পড়িস না, ভেক্টরের মধ্যে তুই নদী নৌকার ম্যাথ করিস না, অ্যাডমিশনে এমসিকিউ তো ওটা আসবে না, তুই ডট গুণনের ম্যাথ কর, ঠিক আছে? তুই ইনভার্স ম্যাট্রিক্স 3/3 করতে যাইস না, কারণ ওটা আসবে না ভার্সিটি এমসিকিউতে, ওটা আসবে, ওটা আসছিল, ঠিক আছে? হ্যাঁ ওটা আসছিল। তো আমার কথা হলো যে তোমারে বলে দিবে, যে তোমারে গাইডলাইন দিবে বা গাইড করবে যে
কোন এই জিনিস জিনিসটা আসবে আসবে। কোন জিনিস আসবে না। অবভিয়াসলি সে তোমার স্পুন ফিড করে দিবে না যে এই পড়ো সে বলে পড়তে দিবে হবে কি পড়ো। তোমাকে নিজেই, পড়বা পথ তুমি দেখায় নিজে। দিবে, Exactly, চলতে পথ হবে দেখায় তোমাকে দিবে। নিজেই। এই কথার সাথে আমি একটু একমত হইতে চাই, কজ আমার বেলাও সেম টু সেম অবস্থা ছিল ভাইয়া। প্রথম অনলাইন সিস্টেমটা আসছে বুঝছো, মানে খুব ব্রডলি আকারে আসছে আর কি আমাদের সময়টাতে। তো আমি যে কাজটা করলাম, আমি হচ্ছে অ্যাডাপ্ট করতে পারলাম না অনলাইনটাকে। আমার স্পষ্ট মনে আছে, আমি হচ্ছে যে লম্বা লম্বা ক্লাস একটা কোচিংয়ে করানো হয়, ওটার ভিতরে আর কি যুক্ত হয়েছিলাম বুঝছো। বুঝতেছো তো, অনলাইনে তখন, কিন্তু অফলাইনে কিন্তু এখনো তাদের রাজত্ব, বুঝতেছো, আমি হচ্ছে যে নাম নিতে চাচ্ছি না। তো আমি সকালবেলা করে হচ্ছে ক্লাসের ব্যাচটার ভিতরে ছিলাম। বাইরে ভাই বিশ্বাস কর, ওটিতে আমি হচ্ছে যে লাস্ট জাস্ট 2 দিন ক্লাস করতে পারছি। আমাদের টানা 1 সপ্তাহ বৃষ্টি হইতেছিল। সো সকালবেলা করে সেই বৃষ্টিটা হইতো, আমি ঘুম দিয়ে উঠে ক্লাসটাকে অন করে তারপরে ঘুম থেকে উঠে দেখতাম আজান হইতেছে কিসের, জোহরের। ঠিক আছে, মাশাআল্লাহ। আমি আমার অ্যাডমিশন টাইমে না আসর পর্যন্ত যাই নাই আর কি। যাই হোক, মাঝে মধ্যে মানে আমার অ্যাডমিশনের সবথেকে ইফেক্টিভ টাইমটুকু আমি নষ্ট করে দিলাম, খুব সত্য কথা। আমি যদি সকালের ঘুমটুকু ঘুমায়াও 8টা থেকে 9টার দিকে উঠে যেতে পারতাম ভাই, তারপরে যদি 2 ঘন্টা নিজেও প্র্যাকটিস করতাম, বিলিভ মি আমি বেটার আগায় থাকতাম। আমি ধরো ওই ক্লাসটা রেকর্ডেড পাইলাম, পরে করলাম। এখন আমি ঘুম থেকে ওঠার পরে তো প্রথমত নিজের ভিতরে একটা গিল্ট ফিল হওয়া শুরু হইলো, কি করলাম আমি, গিল্ট ফিল হওয়া শুরু হইলো। এখন এই গিল্টটাকে যদি তুমি বাড়তে দাও, তাহলে তো আলহামদুলিল্লাহ তুমি আরো ডুববা। তোমার কথা হচ্ছে যা গেছে গেছে, এখনই শুরু করো, কোনো সমস্যা নেই, এখনই শুরু করো, এখনই, কোনো কথা নাই, এখনই শুরু করো। দেখো তুমি আসলে মনে করতেছো তুমি একা গিল্ট ফিল করতেছো, না, তোমার মতন 1000 জন গিল্ট ফিল করতেছে। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো এই জিনিসটা অনেক জরুরি। এই জিনিসটা না বোঝানোর জন্য যদি একজন থাকে তাহলে খুব বেশি উপকার হয়, ঠিক আছে। না হলে তুমি একা একাই দেখা যায় যে নিজের মানে নিজে চোরাবালির ভিতরে ঢুকতে ঢুকতে নিজেই হচ্ছে যে আরো বেশি একেবারে। হ্যাঁ, আমি কিছু অ্যাড করব যে এই বইটার কথা আমি নিজেও বলতাম যে আমার দেখা যেত কি, আমি প্ল্যান করছি আমি আজকে সকাল 7টা বাজে উঠে পড়তে বসবো। ওকে ঠিক আছে, উঠছি কয়টা, 9টা বেজে গেছে, ঠিক আছে। এই তো খারাপ লাগা শুরু, আমি তো ভাবছিলাম 7টায় উঠবো, 9টা বেজে গেছে, ধরো আবার ঘুমিয়ে যাই, ঠিক আছে। এই জিনিসটা, অথবা আমি 9টার দিকে উঠার পরও আমার দেখা যেত যে নিজের মধ্যে গিল্ট ফিলিং এর কারণে আমি পড়তে বসতেছি। আমি তো ভাবছিলাম অমুক থেকে অমুক এই করব, এক্স্যাক্টলি, একটা রুটিন ছিল আমার। এটা ডাউনওয়ার্ড স্পাইরালের মতো চলতে থাকে, ঠিক আছে। আমার টাইম লস হইতে থাকে। আমার কথা হলো ওকে আমি 2 ঘন্টা বেশি ঘুমায় ফেলছি, তো কি হইছে, এক্স্যাক্টলি আমি তখন পড়া শুরু করি। এটাই সবসময় হাই টাইম। তো তুমি বুঝতে পারতেছো, তোমার জন্য সেটাই বেস্ট টাইম ভাই, বিলিভ মি, করো, পারবা, ইনশাআল্লাহ পারবা। আচ্ছা, দ্য বেস্ট টাইম টু স্টার্ট ইজ নাও। এক্স্যাক্টলি, নাও। আচ্ছা, আমি তোমাদের সাথে এখানে একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যেটার কথা বলছিলাম। তো আমি অনলাইনটাকে অ্যাডাপ্ট করতে পারলাম না ভাই। অনলাইনটাকে অ্যাডাপ্ট করতে না পারার কারণে আমি চেষ্টা করলাম যে অফলাইনে যেখানে টুকটাক অল্প স্বল্প করেও মানে রুটি দানা পানির মতন যেখানে হচ্ছে যে ধরো শেখাচ্ছে বা পড়াচ্ছে, আমি সেখানে যাই, যেহেতু আমি সেটার সাথে আর কি ফ্লুয়েন্ট, সেটার সাথে হচ্ছে যে বেশি অভ্যস্ত। এখন যেখানে আমি যাই, ওখানে যে যাই করা অ্যাডমিশন রিলেটেড সবই হচ্ছে আমার পাড়া। আমি এটা মানে অহংবোধের সাথে বলছি না, বাট সবই হচ্ছে আমার কাইন্ড অফ পাড়া। কারণ কি, কারণ ওইখানে আর কি ধরো মানে ডেলিভার করা হইতো, এবং ক্যালিবারিটিও ওই রকম লেভেলের মানুষজন, এবং প্রিপারেশনই না হচ্ছিল ভার্সিটি প্রিপারেশন রীতিমতন, এবং স্পেসিফিক করে ঢাবি কেন্দ্রে কি না, মানে অ্যাটলিস্ট ওখানে পড়ে মানুষজন গুচ্ছতে অন্তত চান্স পাবে, এরকম হচ্ছে যে একটা টার্গেট থাকতো। আমি সেই জিনিসটাকে বিন্দু মাত্র কিছুর সাথে কম্পেয়ার করে মানে করতে চাচ্ছি না, হেও করছি না বা ছোট করছি না, বুঝো আমার পয়েন্ট অফ ভিউটা। বাট আমার কাছে যে এটা, ওখানে একটা ওভার কনফিডেন্স অর্জন হওয়া শুরু হইলো, আরে এটি তো আমি পারি, এরে পড়াবে, তাহলে তো আমার কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই, আমি তো পারবো এটি। মিনহোয়াইল মেডিকেল পরীক্ষাটা হলো। মেডিকেল পরীক্ষা হওয়ার পরে আমি একটা মানে এমন ডলা খাইলাম, মানে ধাক্কাটা খাইলাম ভাইয়া, সেটা আর কি বলে প্রকাশ করার মতন না। এর ফ্যামিলির মানে ওইটা হওয়ার পরে আমাকে ফ্যামিলি থেকে এমন ছোট করা হইলো, আমার আত্মীয় স্বজনরা আমাকে এমন দিক দিয়ে কথাবার্তাগুলো শুনাইলো যে মানে আমার দ্বারা যে কিছু করা সম্ভব না, এটা আমিও বিশ্বাস করা শুরু করলাম রীতিমতন। এমন একটা অবস্থায় চলে গেছে, এবং বিলিভ মি, এই জায়গায় যদি তুমি পৌঁছে যাও, এখান থেকে রিকভার করার চান্সেস একেবারে মানে 10 to 0 যাকে বলে, লিমিট 10 to 0 মতন থাকে না ভাইয়া, ওই রকম হয়ে যায়। সো আমি তোমাদেরকে বলবো সবসময় যে অভিজ্ঞতা অর্জনের জন্য পরীক্ষা দিবা, বাট স্টিল তার আগেই প্যারেন্টস থেকে শুরু করে সবার প্রতি ক্লিয়ারিফাই থাকবা যে তোমার প্রিপারেশন আসলে এটা না, ঠিক আছে। সো ওটা হওয়া না হওয়া বা কি রেজাল্ট আসবে সেটা যে জন্য তোমাকে জাজ করা না হয়, তুমি বলো না বলো তোমাকে জাজ করা হবে। সো এটা নিয়ে প্যারা নাই, বাট স্টিল অ্যাটলিস্ট তোমাকে তোমার প্যারেন্টসরা তো সাপোর্ট করবে ওই সময়টাতে, তাই না? মানে অন্তত ওনারা ক্লিয়ার যে তুমি আসলে কোন জিনিসটার প্রিপারেশন নিচ্ছ, কি করতেছো। আর একটা জিনিস, সেটা হচ্ছে এক জায়গাতে একটা ধাক্কা খাওয়ার পদে আর একটাতে যে এটা আসলে কাম ব্যাক করাটা না কিছুটা হলেও কঠিন হয় ভাই। এটা মানে অল্প সাহসের জিনিস না, আসলে এটা অনেক বেশি সাহসিকতার জিনিস, এটা অনেক বেশি মনোবল ধরে রাখার জিনিস। সো আমার তরফ থেকে সাজেশন হচ্ছে যে প্রপার গাইডেন্সের ভিতরে থাকায় একটাকে প্রাইম লক্ষ্য একেবারে প্রপার লক্ষ্য ঠিক করে, মানে ডু অর ডাই, এরকম ডিউ অর ডাই এরকম একটা জিনিসটাকে ঠিক করে রেখা তারপরে হচ্ছে বাকিগুলোতে আগানো। এখন একটা জিনিস দেখো, আমি যদি এখানে একটু কিছু মোরাল কথাবার্তা বলতে চাই, তাহলে আসলে অনেক কথা চলে আসে যেটা বলতে চাই না, বাট একটু না বললে বোধহয় হবেও না। কোশ্চেন কিন্তু একটা চলে আসে, ভাই এই যে এতক্ষণ ধরে আমরা ধরেন ডিউ করতেছি, ডিউ কি আসলে সফলতা? এটাই কি আসলে সফলতার মাপকাঠি? সোজা বাংলা কথা উত্তরটা হচ্ছে না, একেবারেই না। বাট এখানে একটা বাট আছে। বাটটা কি? বাট যেই জিনিসটা, সেটা হচ্ছে তোমার প্যারেন্টস, তোমার সোসাইটি,
তোমার সারাউন্ডিংস এটাকেই সফলতার মাপকাঠি হিসেবে চিহ্নিত করে। বুঝছো? দুঃখজনক বাট সত্য, তিতা কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা সত্য কথা। কারণ তোমার পেছনে এখন পর্যন্ত এই যে তোমার হচ্ছে 18, 20, 19 যত বছরই বয়স হোক না কেন, যে পরিমাণে ইনভেস্ট করা হচ্ছে অবশ্যই সেখান থেকে একটা কি বলবো রিটার্ন ওনারা পাওয়ার হচ্ছে যে যোগ্যতা রাখে। এটা উচিত, এটা সত্য কথা ভাইয়া, বোঝো জিনিসটাকে। তুমি জাস্ট এটুকুই করতেছো, নাথিং এলস। তুমি খাইতেছো, পড়তেছো, তুমি এরকম একটা সারাউন্ডিংসে বড় হইতেছো, এটা আসলে সবাই যে পাচ্ছে তোমার মতন তোমার বয়সী মানুষজন এমন কিন্তু না। সো এই সিচুয়েশনগুলা বা এই জিনিসগুলাকে নিজের মোটিভেট করার কাজে তুমি আসলে লাগাইতে পারো। যাই হোক, আমরা মেন্টরশিপের বা গাইডেন্সের ভিতরে ছিলাম, আমরা হচ্ছে যে ওই জায়গা থেকে সরবো না। মোরাল কথাবার্তা শুরু করলে আসলে অনেক বিষয় চলে যাবে, তো আমরা সে সকল জায়গাতে যাই না। আমরা চাই হচ্ছে যে এখন যে কথাটা শুনতে আমরা প্রায় একেবারে শেষের দিকে চলে আসছি, যে ভাই বর্তমানে যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য যদি কোনো সাজেশন থেকে থাকে, তারা আসলে কি করতে পারে। এই যে পরীক্ষাটা তো হয়তো বা খুব দ্রুতই শেষ হয়ে যাবে তাদের, এইচএসসি পরীক্ষা। মানে এইচএসসি পরীক্ষা শেষ হলে ল্যাব পরীক্ষা শুরু হবে। ল্যাব পরীক্ষা শুরু হওয়ার পরে দেখা যাবে যে অনেকেই চিন্তা করবে কি করবে, অনলাইন করবে, অফলাইন করবে, বা আদার্স অন্যান্য যে কোনো কাজ টাজ করবে। এই সকল কিছু চিন্তা ভাবনা করতেও একটা মেজর সংখ্যক স্টুডেন্টের কিন্তু অবশ্যই দেখা যাবে যে মাসখানিক সময় আরও চলে যাচ্ছে, আমরা আজকে থেকে যখন শুরু করছি তখন থেকে। সো এই জায়গাটাতে ও নিজেকে কীভাবে আগায় রাখতে পারে, কি সিদ্ধান্তগুলো এখনই সে হচ্ছে যে কিছুটা পিক আপ করতে পারে, পরে কিছুটা অবশ্যই সময়ের সাথে সাথে সিদ্ধান্ত নিবে। এবং আমি আরেকটা কথা খালি অ্যাড করতে চাই, কোয়েশ্চেনটা আশা করি বুঝতে পারছেন। এবং সাথে হচ্ছে একটা যে ধরো আমার সাথে যুক্ত হওয়া মানুষজন তো কম না। ঢাবি ভার্সিটি ইউনিট আমাদের আগের বছরই যুক্ত হওয়া মানুষজন ছিল প্রায় অ্যাবাউট 2500+, একেবারে 16 যারা হচ্ছে একেবারে শুরু থেকে প্রিপারেশন নিচ্ছে 2500+। তারপরে আমাদের সেপারেট যে ক্র্যাশ কোর্সগুলো ছিল সেগুলো তো কোনো কথাই নাই। সো আমাদের টার্গেট এবার ইনশাল্লাহ তার থেকেও বেশি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা বলছি যে আমার যে স্টুডেন্টগুলো আছে সেই স্টুডেন্টগুলোও তো আসলে সবাই চান্স পাবে না। পাবে কি? পাবে না। এটা একটা চরম সত্য কথা। যারা পরিশ্রম করছে যতটুকু বেশি, তাদের অবশ্যই তাদের ততটুকু পরিমাণে, যার জন্য যেটা ভালো ততটুকু পরিমাণে ইনশাল্লাহ সেই জায়গাটাতে সে পৌঁছে যাবে। কিন্তু 3000 জন মানুষজনই পরীক্ষা দেয়, সিট আছে কয়টা? আমার 1815। চান্স পাবে কয়জন? 1815 জন। সো যারা আমার একটুর জন্য পাইলো না তাদের জন্য কি সব শেষ? না। তারা কি করতে পারে? তো ঠিক একই, এবং সাথে হচ্ছে এখনই কি সিদ্ধান্ত তার আসলে নিয়ে রাখা দরকার। এই যে তার পরীক্ষা চলতেছে, কয়দিন পরে ল্যাব পরীক্ষা শুরু হবে, তারপরে হচ্ছে যে দেখা যাবে এক সপ্তাহ বা আরও কিছুদিন সময় যে তার গ্যাপ চলে যাচ্ছে, অ্যাটলিস্ট সে এখন কি সিদ্ধান্তগুলো নিয়ে রাখলে কিছুটা অবশ্যই তার সারাউন্ডিংস বা অন্যান্য মানুষজন থেকে আগায় থাকতে পারবে। ওভারঅল ফার্স্ট অফ অল আমি ডিসিশন ওভারঅল একটা সামারি ফার্স্টে বলি, ওটা হলো এখন এইচএসসি চলাকালীন সময় তুমি অ্যাডমিশন নিয়ে কিছু ভাবতে চাও না। ওকে, টোটালি বাদ। ওকে, আমার এখন প্রাইম টার্গেট হইলো যে কনসেন্ট্রেট অন দ্য টাস্ক এট হ্যান্ড। আমার হাতে টাস্ক কি আছে, আমার এইচএসসি ভালো করতে হবে, এটা আমি ওটাই ফোকাস করবো। গেল এইচএসসি যখন শেষ হবে, দেন তারপর আমার ল্যাব এক্সাম হবে। হওয়ার পর এখন আমি রিয়েলিস্ট কয়েকটা কথাবার্তা বলি। যতই অনলাইন আমরা আসি না কেন, আমি জানি মেজরিটি স্টুডেন্ট অফলাইনে কোথাও না কোথাও যুক্ত থাকবা। আচ্ছা, এটা জানা কথা, ঠিক আছে? তো আমি জানি তুমি কোথাও না কোথাও যুক্ত থাকবা। এখন যুক্ত থাকার পরও আমার প্রশ্ন হলো তুমি অনলাইনে কোর্স কেন কিনবা? আচ্ছা, ঠিক আছে, বা তুমি আমাদের প্রোগ্রামে কেন থাকবে? আমি তোমার সিম্পল একটা কথা বলি, তুমি অফলাইনে যে প্রোগ্রামে আসো সেখানে ধরো একটা র্যান্ডম দিনে তোমাকে বহুপদী পড়ানো হইতেছে, এন্ড ওই র্যান্ডম দিনে ধরো তুমি অসুস্থ, তুমি যাও নাই কোচিং এ। আচ্ছা, ঠিক আছে, বা ওই র্যান্ডম দিনে তুমি ক্লাসে কনসেন্ট্রেট করতে পারো নাই। হতেই পারে অনেক দিন হইতে পারে। এবং আমরা যেটা দেখি যে সেটা হচ্ছে যে শুরুর দিকে কি পরিমাণ ক্রাউডেড থাকে জিনিসগুলো বা জায়গাগুলো, এবং মানুষজন হচ্ছে আড্ডা দিতে বা হচ্ছে গল্প কথা বলতেই দেখে যে তার আসলে 3টা-4টা করে চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের শেষ। এন্ড অফলাইনে যেটা সমস্যা হয় যে আমাদের টাইমে একটা লিমিটেশন থাকে। 2 ঘন্টার একটা ক্লাসে আমাদের অনেক কিছু পড়াই দিতে হয়। তো ওইখানে যখন সমস্যাটা হলো যে তুমি ধরো একদিন কনসেন্ট্রেট করতে পারো নাই, ওই চ্যাপ্টার তো পড়ানো হয়ে গেছে, ওই ভাইয়া তো তোমার আর পড়াবে না, তোমার অনলাইনে ব্যাকআপ আছে। ঠিক আছে, অনলাইনটাকে আমি বলবো অফলাইনের ব্যাকআপ হিসেবে ইউজ করো। পরিপূরক, নট অল্টারনেটিভ, পরিপূরক। যে আচ্ছা আমি ওইখানেও দেখতেছি এন্ড আমার সাপোর্ট হিসেবে এটা আছে, ঠিক আছে? তো আমি ওইখানে যদি কোনো ক্লাস মিস যায়, ঠিক আছে, আমি এখান থেকে দেখি, অথবা আমি ওইখানে ক্লাস করার পর আমি যদি চাই যে আমি দেখি এখানে আমার কোনো কিছু এক্সট্রা পড়ানো হয়েছে কিনা। কারণ আমাদের ক্লাস তো এমন না যে অনেক বেশি লেন্থি করছি, আমরা কম্প্যাক্ট ক্লাস দিচ্ছি তোমার। এখন তুমি যে কাজটা করবা, তুমি যেখানেই ভর্তি হও না কেন, অবভিয়াসলি আমাদের প্রোগ্রামে কেন ভর্তি হবা না হবো এটা আমি পরে আসতেছি, বাট তোমার কাজ হবে হলো তুমি অ্যাডমিশন টাইমে রেগুলার বেসিসে 3 থেকে 4 ঘন্টা যাই ক্লাস করো না কেন, এর বাইরে নিজের ডেইলি পড়ার টাইম রাখবা। এখন কথা হলো ওটা কি তুমি এমনি চিন্তা করবা ভাই ডেইলি আমি 8 ঘন্টা করে পড়বো? না, আমার কথা হলো আমি টার্গেট বেসড পড়াশোনা করব। ঠিক আছে, জিনিসটা হলো আমি টার্গেট ধরে আগাবো। আমি টার্গেট করছি আগামী 2 দিনের মধ্যে আমি গুণগত রসায়ন শেষ করব, আমার টার্গেট ওইটা। এখন আমার যদি একদিনে শেষ হয়, আমি একদিন চিল মারবো, ঠিক আছে, ওটা প্যারা নেই, বাট তোমার টার্গেটের মধ্যে শেষ করতে হবে। এখন তুমি চিন্তা করলা আজকে আমি 8 ঘন্টা হইলো পড়াশোনা করব, 8 ঘন্টা করে তুমি পড়লা কি কোয়ান্টাম সংখ্যা, কি হইলো? কিছু হইলো? লাভ নাই। এক্স্যাক্টলি আমি টার্গেট ধরে আগাবো। টার্গেট ধরে একটা প্ল্যান, মানে আচ্ছা এই উইকে আমার এই শেষ করব, ওই উইকে এই শেষ করব, দেন কোশ্চেন ব্যাংক সলভ করব একদম রিগারাসলি। কয়বার? একবার ভুলেও না,
অ্যাটলিস্ট 2 থেকে 3 বার, 3 বার অ্যাটলিস্ট 3 বার আমি কোশ্চেন সলভ করব, যে প্রশ্নগুলো পারবো না দাগায় রাখবো, ঠিক আছে? আমরা হেল্প চাবো, ওগুলোকে সেকেন্ড টাইমে আরো বেশি ইন্টেন্সিফাই করার চেষ্টা করব। হেল্প চাবো, আমরা তো আসি অবভিয়াসলি তোমাদের জন্য, তাই না? যে বলবা ভাই এটা পারতেছি না, গ্রুপে বলবা যে ভাই এটা পারতেছি না, কি করব? আচ্ছা গেল, এক্সাম দিব, ঠিক আছে? ইন্টেন্সলি এক্সাম দিব, এন্ড এক্সাম এত পরিমাণে দিবা যেন তোমার এক্সামের ভয়টা আর না থাকে। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি বলি আমার লাইফ, আমার কোনো এক্সামের ভয় নাই। কেন নাই জানো? এনডিসির প্রতি উইকে আমাদের 2টা করে কুইজ হতো, মঙ্গলবার একটা, বৃহস্পতিবার একটা। এত পরিমাণে কুইজ দিছি না, এখন মানে 100তে 0 পাইলেও গায়ে লাগে না, মনে হয় না। এন্ড এটা আমারে কই হেল্প করছে জানো? এটা আমার হেল্প করছে ঢাবি এক্সামে। কারণ আমি দেখছি যে ঢাবি এক্সামে আমার আশেপাশের স্টুডেন্টরা কি পরিমাণে প্যানিক করছে, ঠিক আছে? অ্যাডমিশনে সবাই অনেক ভালো স্টুডেন্ট, টিকে না এই কারণে সে প্যানিক করছে, প্যানিক করে, এবং তার যে ডিজায়ার্ড টাইমটুকু, তুমি ধরো 100% হচ্ছে প্রিপারেশন নিছো, তোমার যে কোনো কিছু বললে রোবটের গতিতে তুমি হচ্ছে বলে দিতে পারো, বাট তুমি তোমার যে 1.5 ঘন্টা টাইম, ঢাবি ভর্তি পরীক্ষা যে 1.5 ঘন্টা টাইম, ওটাকে ইউটিলাইজ করতে পারলা না, লাভ আছে কোনো? ধরো আমি একটা সিনারিও তোমারে বলি, তোমার তো প্রতি এমসিকিউ তো 45 সেকেন্ড, এখন তুমি একটা এমসিকিউ অ্যাটেম্প্ট করছো, তোমার মিলে নাই, ওখানে তোমার 2 মিনিট চলে গেছে, ঠিক আছে? এখন তুমি প্যানিক করো, ওই প্যানিকের কারণে তুমি আরো 5 মিনিট নষ্ট করছো, ঠিক আছে? তো তোমার 7 মিনিট এখানে চলে গেল। তো আমার কথা হলো আমার নার্ভের উপর আমার কন্ট্রোল থাকবে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা পারি নাই, নো প্রবলেম, ইটস ওকে, আগাই 60টা কোশ্চেন 60টাই পারা লাগবে না, 50টা পারা লাগবে না, 45টা হইলে হয়ে গেছে। এক্স্যাক্টলি ভাই, এই জিনিসটা বোঝা লাগে আসলে, বুঝছো? ঢাবিতে আসলে মানুষজন পাস করতে পারে না, হ্যাঁ। এই জিনিসটার কারণটা হচ্ছে সেপারেট পাস, হ্যান-ত্যান, এগুলো অনেক হচ্ছে কথাবার্তা বলা হয় বা এমন কিছু, বাট বিলিভ মি, তোমার যদি টেন্ডেন্সি থাকে যে তুমি পাস করতে পারবা কিনা, তাহলে তো ধরো চান্স পাওয়া বা ঢাবিটাকে একটা অপশন হিসেবে রাখাটা কোনো যৌক্তিক কারণের ভিতরে আমরা দেখতেছি না। বুঝো ব্যাপারটা, কিন্তু মানে অফেন্ড হয়েও না, কিন্তু ব্যাপারটা বুঝো যে কোন কনটেক্সটে আমি বলতে চাচ্ছি। সো আমাদের টার্গেটটা কি থাকবে? অবভিয়াসলি ওখানে ভালো করার, তাই না? এবং তুমি কি জানো আসলে যে তোমার 60% মার্ক হলে ইনশাআল্লাহ তুমি মেরিটের ভিতরে চলে আসবা। আমার মার্ক কত জানো? বুঝা লাগবে 59.75 আর জিপিএ মার্ক ছিল কিছু না, জিপিএ 20 ছিল, 100 তে 59.75। দেখছো বিষয়টা? এখানে আমি একটা কথা বলি, আমি যখন দেখলাম যে আমাদের টোটাল মার্ক তো জিপিএ সহ 120, আমাদের যে ফার্স্ট হয়েছে সেটার রেজাল্ট চলে আসলো প্রায় 11টা 12টার মধ্যে রেজাল্টটা চলে আসলো, যে ফার্স্ট হয়েছে। ফার্স্ট যে পাবলিকটা হইলো ওর মার্ক হচ্ছে 117, জিপিএ সহ 117। আমি তো ক্যালকুলেশন করে দেখছি আমার মার্কস 60 প্লাস মাইনাস কিছু একটা হবে, এবং আমি জানি যে 0.25 এর জন্য প্রায় 1000 খানিক সিরিয়াল চলে যেতে পারে 0.25 মার্কের জন্য ভাই, বিলিভ মি, বিকজ আমি নিজে হচ্ছে রাবিতে মানে এটার সম্মুখীন। আমি যে মার্কটা পাইছি, আমার সেম মার্ক 11 জন পাইছে, তার ভিতরে আমি ছিলাম থার্ড। বুঝো আমি কি বলতেছি? আমি যে মার্কটা পাইছি, আমার সেম মার্ক পাইছে হচ্ছে 11 জন, তার ভিতরে আমি ছিলাম হচ্ছে থার্ড। ব্যাপারটা এরকম। তো যাই হোক, ওটা কিভাবে ক্যালকুলেশন করা হয় ওগুলো নিয়ে আমরা সেপারেট দাঁড়ায় কথা বলবো, সমস্যা নাই। যাই হোক, যেটা বলতেছিলাম যে তুমি নার্ভের উপর কন্ট্রোল রাখবা, এত পরিমাণে তুমি এক্সাম দিবা যে যেন এক্সামে তুমি ভয় না পাও। তুমি এক্সাম হলে যায় যদি মাথা ঠান্ডা করে এক্সাম দিতে পারো, তোমার কাজ ওখানে 50% হয়ে গেছে। কেন আমি বলি ঢাবি এক্সামে কিন্তু যেটা করে, যে আমরা বলি যে ঢাবি এক্সামের প্রশ্ন সোজা হয়, অ্যাকচুয়ালি সোজা হয়। বিগত 3 বছরে ফিজিক্স বাদে বাদ বাকি সব সোজাই হয়েছে, ঠিক আছে? এখন কথা হলো সোজা হওয়ার পর স্টুডেন্ট কেন পারতেছে না? আমি সিম্পল একটা জিনিস বুঝাই, কিভাবে তোমারে পেঁচাবে। আমাদের সময় আমি আর তোমার ভাই যেবার পরীক্ষা দিছি, আমাদের সময় একটা প্রশ্ন আসছিল যে লাইম্যান সিরিজে হইলো তৃতীয় কক্ষপথ থেকে ইলেকট্রন আসতেছে, তাহলে ল্যামডার মান কত হবে? এখন কথা হলো এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু 1/λ সমান 1/λ সমান সামথিং। ওই অপশনটাতে তোমার আরএইচ এর ভ্যালুও বসানো লাগেনি, সহজ ছিল। কিন্তু আমার যেই ক্যালকুলেশন করার পর যে অ্যানসারটা আসছে সেটা তো 1/λ, সেটা তো ল্যামডা না, সেটা উল্টাইতে হবে, ইনভার্স করা লাগবে। মজার ব্যাপার হলো 1/λ যে অ্যানসারটা আসছে, যেটা অবভিয়াসলি ভুল অ্যানসার, ওটা আছে এতে। এক্স্যাক্টলি। তো তোমার প্যানিকের কারণে তুমি হাড়বাড়িতেই দেখবা ওই যে দিলা দাগ, সাবকনশিয়াসলি তুমি অদ্দূর করার পর প্রশ্নটাকে তাকাবা, অবভিয়াসলি তাকাবা তুমি, আরে মিলে গেছে দা। এন্ড 1/λ এর উল্টা যে অ্যানসার ওটা ডিতে, ঠিক আছে? গেল তোমার একটা এমসিকিউ গেল। এন্ড শুধু একটা না, এইভাবে অনেক যায়, অনেকগুলো, ঠিক আছে? অনেকগুলো যায়। আরো কিছু, এই যে তুমি দেখতেছো যে নিচের কোনটি ধরো অমুক জিনিসের উদাহরণ, হ্যাঁ, নয় শেষে যে দেখতেছো 9, অথবা যেহেতু পার্ট বাই পার্ট কোশ্চেন থাকে 9টা এখানে চলে আসছে, তুমি 9টা দেখো নাই, প্রথম অপশনই হচ্ছে উদাহরণটা, আরে দেখ কে ঠেকায় বা চান্স। তো অবভিয়াসলি আমি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিব, কোশ্চেনে রান বাড়াবো, এগুলো নিয়ে না আমরা ইন্টেন্সলি আরো কথা বলবো, আমি যাইতেছি, এটা আশা করি বুঝতে পারবা। তো তুমি রিগারাসলি হলো কোশ্চেন ব্যাংক সলভ করে ভালোমতো এক্সাম দিয়ে গেলে মোটামুটি টাইমের মধ্যে তুমি যদি ক্যালকুলেশন করতে পারো তোমার ইজিলি হয়ে যাবে। আমার কথা হলো পরীক্ষা কততে 120 হয়, তাই তো? 60 এর এমসিকিউতে তুমি যদি 40 উঠাইতে পারো, 40 এর রিটেনে তুমি যদি 20 উঠাইতে পারো, 40 আর 20 60 তোমার চান্স হয়ে গেছে। আমি তোমার লিখে দিব, তোমার চান্স হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা সত্য, অবভিয়াসলি হয়ে যাবে, কারণ 60% মার্কই লাগে সব জায়গায়, মেডিকেল
বাদে মেজরিটি জায়গাতে 60% মার্কটাকে টার্গেটে রাখতে হয়। তুমি চিন্তা করবে সবসময় যে তুমি 80 কারেক্ট করবা, 80% কারেক্ট করার চেষ্টা করবা, পার্সেন্টেজে আসো কিন্তু 80% কারেক্ট করার চেষ্টা করবা সবসময়, টার্গেটটা এরকম ভাবে রাখবা। কারণ এখানে একটা বিষয় আছে, এটা তোমার এইচএসসি পরীক্ষা না, এখানে মাইনাস মার্কিং আছে। তো একটা গ্রাউন্ডের পিপল থাকে না ভাইয়া, চিন্তা করো তো, যারা হচ্ছে ওয়েটিং অথবা মেরিট আর ওয়েটিং এর মাঝামাঝি, অথবা ওয়েটিং এবং হচ্ছে যে একেবারে যে লাস্টের সিরিয়ালগুলা সেটার মাঝামাঝি, এরা আসলে কি করছিল বলতো? বেশি লোভ করছিল। এরা বেশি লোভ করতে যায় একটা দুইটা ভুল দাগাইছে, দ্যাটস হোয়াই এটা শুরু হচ্ছে। আমার কথা হলো আমি যেই কয়টা এমসিকিউ পারি আমি ওই কয়টাই দাগাবো, আমি এক্সট্রা দাগাবো না, কারণ নেগেটিভ ভুলেও খাওয়া যাবে না, ঠিক আছে? তবে হ্যাঁ, তুমি যদি দেখো যে আসলে তুমি 20টা পারছো সঠিক আসলে তারপরে আর পাইতেছো না, তাহলে আমি বলবো যে আল্লাহুম্মা সাল্লি আলা বলে যেটা পারো ওটা তুমি আল্লাহর উপরে ছেড়ে দাও। আমি যেমন দেখো আমার 60টা এমসিকিউর মধ্যে আমি দাগাইছি 42টা, আচ্ছা, বাট আমি জানি 42টা আমি সলিড দাগাইছি, ঠিক দাগাইছে, তার মানে ও কিন্তু কোয়াইট স্টেপটা একেবারে অন স্টেপ ক্লোজার চলে গেছে। মজার ব্যাপার কি, আমার বুয়েটের প্রিলিতে আমি 100টা এমসিকিউর মধ্যে দাগাইছি 43টা। আচ্ছা, আমার প্রিলি হয়ে গেছে, ভাবা যায়, বুঝতেছো? তার মানে 43টা আমার কোনো ভুল হয় না। কেমনে ভাই? ঠিক আছে, এটা আমি এখনো ভাবি যে কেমনে হইলো। আসলে আমি বুয়েট প্রিলিতে আমার মনে আছে, যদি এটা আসলে ওখানকার কথা না, বাট আমার বুয়েট প্রিলির কাহিনী ছিল হচ্ছে যে আমি দাগাইছিলাম এক্স্যাক্টলি 62টা মতো এরকম বোধহয়, বুঝছো? কিন্তু এখানে একটা কাহিনী ছিল। কি কাহিনী জানো? আমি হচ্ছে যে ফর্মটা ভুল ফিল আপ করছিলাম, বুঝছো? মানে আমাদেরকে বলছিল যে একটা যদি সিঙ্গেল, মানে আমরা নর্মালি এইচএসসি তে কি দেখি যে তুমি ধরো তোমার রোলটা ভুল ফিল আপ করতে যায়, একটা ভুল গোল ফিল আপ করে ফেলছো তোমার রোলে, তো তুমি যদি সঠিকটা ফিল আপ করে দাও ওটা সঠিকটা নিয়ে নেয় না, বইটা এটা ছিল না। সো আমি কিন্তু মাত্র এক দাগ দিছিলাম, আমার 17টা এমসিকিউ হয়ে যাওয়ার পরে, দাগায় দেওয়ার পরে স্যার যখন সাইন করতে আসছে, উনি আমাকে বলতেছে যে আমি তো আপনাদেরকে বললাম যে আপনারা যদি একটু ভুল করেন আমাদেরকে বলেন, আমরা চেঞ্জ করে দিব, আপনার তো এটা নিবে না, আপনি এখন কি করেছেন? বিলিভ মি ভাই, আমার মাথার উপরে বাজ ভেঙে পড়ছে। আমি মানে হচ্ছে যে রীতিমতন, মানে কি বলবো, আমার দাদি মারা গেছিলেন তখন বোধহয় একবার কান্না করা লাগছিল, বাট তখন আমার মনে হচ্ছে চোখ দিয়ে পানি পড়ে যাবে এরকম একটা অবস্থা, কারণ আমি 17টা এমসিকিউ দাগায় ফেলছি এবং ওই ভিতরে আমার যে টাইমটা যাচ্ছে এটা তো আমার সময় লস রীতিমতন। সো পরে স্যার যিনি ছিলেন আসলে, ওনাকে মানে এখনো আমি আর কি অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি, সম্মান করি রীতিমতন, আমি ওনার মানে মানে আসলে কি বলবো, ভালো কিছুই চাই। উনি কি করছিলেন জানো? উনি আমাকে ঝটপট আর একটা কোয়েশ্চেন পেপার নিয়ে এসে বললেন যে যা দাগাইছেন দেখে দেখে দাগান। সো উনি চাইলেই হচ্ছে আমার কোশ্চেন পেপারটা নিয়ে চলে যেতে পারতেন, তারপর আমাকে নতুন একটা কোশ্চেন পেপার দিতে পারতেন। আমার তখন মানে আমার ওইখানে সার্ভাইভ করার বোধহয় কোনো মানেই হতো না, সম্ভবই ছিল না। রীতিমতন উনি সাক্ষাৎ রীতিমতন আমাকে সেভিয়ার ছিলেন, বাট স্টিল আমার এখানে 5 মিনিট লস হয়েছে মিনিমাম, তুমি বুঝতেছো? সেই 5 মিনিটের ভিতরে আরো মানুষজন আগে গেছে না অনেক, বাট আল্লাহর রহমতে আজকে হয়ে গেছে। যাই হোক, গেমটা হলো আমার নার্ভ কন্ট্রোলের, আমার যখন মাথা ঠান্ডা থাকবে আমি ইজিলি ক্র্যাক করতে পারবো। তো এই হলো ওভারঅল জিনিসপত্র, যেগুলোর গাইডলাইন অবভিয়াসলি আমরা আরো দিব তোমাদের ক্লাসে, আরো কথাবার্তা থাকবে, বুঝতে পারবা। লাস্টে এখানে আরেকটা জিনিস আমি বলতে চাইতেছি, ওটা হলো যে তোমাদের আশিক ভাই যেটা বললো যে অবভিয়াসলি এইটাই কি লাইফের একদম শেষ স্টেজ? কথা হলো না, অবভিয়াসলি আমি যদি ঢাবিতে চান্স না পাই আমার কি জীবন শেষ হয়ে যাবে? একদমই না। আমি যদি বইটা না পাই আমার কি জীবন শেষ হবে? একদমই না, ঠিক আছে? লাইফ এর থেকে বহুত বড়। কিন্তু এখানে আমি একটা রিয়েলিস্টিক কথা বলবো যে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, যাদের একটা ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার আছে, তাদের জন্য প্রাইভেটে পড়াটা একটু কস্টলি, আমাদের পক্ষে সম্ভব না। তো আমাদের জন্য এই জিনিসটা একটা ব্লেসিং এর মতো। আচ্ছা, আমি কম টাকার মধ্যে অবভিয়াসলি আমি অনার্স শেষ করে ফেলতে পারতেছি। এখন যাদের প্রিভিলেজ আছে, ওই পরিমাণ মানে আমি সচ্ছল, ওই পরিমাণ আমার ফ্যামিলির ওই পরিমাণ টাকা পয়সা আছে, তাহলে আমি যদি আমার যদি না হয়, আমার যদি পাবলিক না হয়, তাহলে আমি প্রাইভেটে বলবো। এটা আমি গার্ডিয়ানদের বলবো অবভিয়াসলি, যে আপনার যদি সামর্থ্য থাকে নিজের স্টুডেন্ট, নিজের ছেলে বা মেয়েকে প্রাইভেটে পড়ানো, তার ফেভারিট সাবজেক্ট পড়ানো, সে যদি পাবলিকে না পায়, পড়ান না, ঠিক আছে? আমার কথা হলো আমি মানে আরেকটা জিনিস আমি গার্ডিয়ানদের, আই ডোন্ট নো কোনো গার্ডিয়ান এই ভিডিও দেখবেন কিনা, প্লিজ অ্যাডমিশন টাইমে বাচ্চাদের একটু মেন্টাল সাপোর্ট দিয়ে ট্রাই করেন, কারণ ওরা আর কোথায় যাবে? ইন্ডিয়ান আপনারাই আছেন। এখন দেখা গেছে যে আপনারা যদি নিজের ভাই বোন, পাশের বাসার আন্টি থেকে ইনফ্লুয়েন্স হয়ে এসে নিজের মানে বাচ্চা কাচ্চার উপরে যদি উল্টাপাল্টা চিল্লাফাল্লা শুরু করেন যে ও মুখ পাইছে তুই কেন পাইলি না, ওর না মন ভেঙে যাবে। অ্যান্ড ও যতদূর পারতো ওটাও আর পারবে না। তো জাস্ট একটু সাপোর্টটা দিন। অ্যান্ড অবভিয়াসলি এটাই লাইফের শেষ স্টেজ না, অনেক বড় এর থেকে লাইফ। তো কেউ যদি এখানে হোঁচট খায়ও, সে লাইফে অনেক কিছু করতে পারবে অবভিয়াসলি। বাট আমার হাতে যেহেতু একটা চান্স আছে, এটা করে একটু ফ্যামিলিরে হেল্প করার, সাপোর্ট করার, আমি একটা ট্রাই নিব, আমি একটা অবভিয়াসলি আর অ্যাটেম্প্ট নিব। আমি এখানে একটা কথা অ্যাড করব শুধুমাত্র ভাইয়া, আমি জানি না এটা সব মানুষজন স্বীকার করবে কিনা, গ্রাউন্ডে স্বীকার করবে কিনা, বাট আমি এটা অবভিয়াসলি মানি যে অ্যাডমিশন জার্নিটা তোমার যে ভ্রু এবং কপালের, মানে তোমার যে ভ্রু এবং প্রথম যে হেয়ার লাইনের মধ্যে যে 4 আঙ্গুলের একটা কপাল আছে, সেটার উপর অনেকাংশে ডিপেন্ডেন্ট, অনেকাংশে। আমার সাথে আমার কলেজের সেকশনে থাকা টপ কিছু স্টুডেন্ট এই যে নাম করা কিছু পাবলিকের ভিতরে চান্স পায় না, এরকম উদাহরণ কম হবে না।
অনেক আছে, Obviously, luck অনেক matter আছে। এবং হোয়াই, কেন তারা পায় না? তুমি কি কোনো এক্সাক্ট কারণ দিতে পারবা? তুমি ওকে আর আমাকে এক জায়গাতে বসায় দেখো, কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে দেখো, অবভিয়াসলি ও আমার থেকে তোমাকে বেটার উত্তর দিতে পারবে। আমি জানি না ও বুঝাতে পারবে কিনা, বাট উত্তর ঠিকই ও তোমাকে বেটার দিতে পারবে। বাট ও কোথাও চান্স পায় নাই। দ্য রিয়েলিটি ইজ টু মানে ক্রুয়েল এখানে আসলে হয়ে যায় রীতিমতন। সো আমার কাছে পার্সোনালি মনে হয় যে যদি না থাকে তাহলে বোধহয় এটাই তার জন্য মঙ্গলকর ছিল, ব্যাপারটা এরকম। বাট অবভিয়াসলি তুমি তোমার অ্যাটেম্পটা দিবা, তুমি তোমার সর্বোচ্চটা দাও। আরেকটা জিনিস আমি দেখছি, তুমি যদি তোমার সর্বোচ্চটা দাও, বিশ্বাস করো উপরে এক সৃষ্টিকর্তা আছেন, উনি তোমার সাথে না ইনসাফ করেন না। এক্স্যাক্টলি। এন্ড এখানে আমি এগ্রি করব জিনিসটায় যে অবভিয়াসলি ওই 5 মানে ফোর্থ মাইনরের একটা গান আছে না, রিমেম্বার দ্য নেম, 5% লাকের কথা এখানে বলা হয় যে অবভিয়াসলি 5% লাক এখানে ম্যাটার করে, এত পরিমাণেই করে, কখনো ওইটার কারণে আমাদের চান্স হয় না। আমরা বলি অনেকে যে কিছু কিছু স্টুডেন্ট এমন আছে সে যদি 10 বার বুয়েটে এক্সাম দেয় 9 বার টিকবে, একবার যে টিকবে না ওটা অ্যাকচুয়ালি এক্সামের সময় হয়ে গেছে। ঠিক আছে, তো দেখা যায় আমার নিজের অনেক ফ্রেন্ড ছিল যারা কলেজে টপ 200 এর মধ্যে ছিল, আই ডোন্ট নো হাউ তাদের অ্যাডমিশনে হয় নাই। ঠিক আছে, সো এটা এখনো মিলানো যায় না মানে কিভাবে কি। বাট কথা হলো আমি একটা জিনিস বলবো যে ইন্ডিয়ান লাইফে যদি ভালো মানুষ হও, মানুষের সাথে যদি ভালো করো, ব্লেসিংগুলো কাজে লাগে। অনেক গুরুত্বপূর্ণ একটা কথা এবং অনেক ডিপ বোধহয়। তো যাই হোক, আমরা একেবারে শেষের দিকে আছি। আমরা লাস্ট একটা কোয়েশ্চেন করবো ভাইয়াকে, যে ভাইয়া এক্সামের আগের রাতে ঠিক এক্স্যাক্টলি কি কি করেছিলেন, আর আরেকটা জিনিস যে এক্সাম হলের এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল, ইচ অ্যান্ড এভরিথিং একটু ডিটেইলে। ওকে, সো এক্সামের আগের রাতের থেকে আমি এক্সামের আগের এক উইকে আমার মাথা নষ্ট হয়ে গেছিল। ঠিক আছে, মানে আমি ভাবতেছিলাম আমি এই পারি না, সেই পারি না, অমুক পারি না, তমুক পারি না, অর্গানিক পড়ি না, এই পড়ি না। আমি পাগল হয়ে গেছিলাম যে কেমনে কি করব না করব। ঠিক আছে, এক্সামের এক উইক আগে আমি লিটারালি হালকেনস্টাইনের অর্গানিকের কোর্স কিনছিলাম। ঠিক আছে, আমার কিন্তু এখন 4 ডেজ অর্গানিকের কোর্স আছে একটা। আচ্ছা ঠিক আছে, সরি ফর মার্কেটিং। আচ্ছা, আমি ওই কোর্সে আমি ক্লাসও করিনি। আচ্ছা ঠিক আছে, এত কইরো উপকার বাইরেতে কইরো, বাট আমি করি না কেন, আমি কোর্স কিনে ফেলছি, বাট প্যানিক আমার মাথায় পড়া ঢুকতেছে না। আচ্ছা ঠিক আছে, তো কথা হলো এক্সামের আগের আমি বলতেছি না তোমাদের প্যানিক করে না, আমিও করছি। ঠিক আছে, তো ওইখান থেকে আমি বলতেছি যে কেন করা উচিত না। ওই এক উইকে আমার মোটামুটি প্রেসার গেছে, বাট একটা পর্যায়ের পর অ্যাকসেপ্টেন্স চলে আসছে, আচ্ছা টলারেন্স চলে আসছে, খোদা যা দিবে ভালো দিবে হবে। ঠিক আছে, কিছু একটা ভালোই হবে। তো এক্সামের আগের রাতেও দেখা গেছে আমি মোটামুটি একটু ঠান্ডা ছিলাম, কাম ছিলাম। ঠিক আছে, এন্ড আমার জন্য প্লাস পয়েন্ট যেটা ছিল, আমার ঢাবির এক্সামের সিট পড়ছিল আমার নিজের কলেজে এনডিসিতে। বাহ, এটা অনেক লিটারালি একটা ব্লেসিং। তো বেসিক্যালি আমার হোম টার্ফে খেলা ছিল, এন্ড নিজের মাঠে খেলা। 334 নাম্বার রুমে আমি ক্লাস করছি, 434 নাম্বার রুমে আমি পরীক্ষা দিছি। ঠিক আছে, এন্ড যেই টিচাররা গার্ডে আসছে সবাই আমি চিনি, সবাই আমি চিনি। তাই বলে যে বেনিফিট পাইছে আমার অবশ্যই কিছু বেনিফিট পাইছে এমন কিন্তু না, যেহেতু পরিচিত ফেস, পরিচিত অ্যাটমসফিয়ার, আমার জন্য প্রেসারটা অনেক কম ছিল। ঠিক আছে, আর তার উপরে আরেকটা জিনিস হলো ক্লাসরুমের তো ক্যাপাসিটি আমি আমার মাথায় আছে 100 সামথিং থাকে। তো যাদের কার্জনে সিট পড়ে তাদের ক্ষেত্রে আরেকটু ভয় লাগে তাদের, কারণ কার্জনে অনেক বড় হল রুম, 200-300 জন একসাথে, অনেক গুমগুম একটা আওয়াজ অবস্থা, 200-300 জন একসাথে পরীক্ষা দেয়, এন্ড এইখানে ভয় করে যে এত জনের মাঝে কি আমি পাবো। এখানে আমি একটা জিনিস বলি, জিনিসটা একটু মানে আই ডোন্ট নো বলা উচিত কিনা, বাট আমার মাথায় সবসময় একটা জিনিস চলতো, এটা ভালো কিছু না, বাট আমি নিজেরে কনফিডেন্স দিতাম এইভাবে, এরা কেউ কিছু পড়ে না, আমি একা সব করছি। আমি এটা সবসময় বলতাম প্রত্যেকটা এক্সামে। ঠিক আছে, ওকে মানলাম, বিষয়টা যথেষ্ট। এটা অবভিয়াসলি অ্যারোগেন্সের একটা ব্যাপার, বাট আমার কথা হলো এরকম আমি করতে বলতেছি না, বাট তুমি অ্যাটলিস্ট কনফিডেন্সটা রাখবা যে আমি পড়াশোনা করছি, আমি এক্সাম দিব ভালো মতো, এন্ড ইনশাআল্লাহ খোদা আমি যেটা ডিজার্ভ করি আমার ওইটাই দিবে। আচ্ছা, আমরা একেবারে শেষের দিকে আছি, আমরা একেবারে লাস্টে আমি একটার সাথে একটু অ্যাড করে আর কি শেষ করে দিই। ব্যাপারটা হচ্ছে ভাইয়া যেমন বললেন যে অ্যাডমিশন টাইমটাতে উনি এরকম ভাবে চিন্তা করতেন যে ওটি আসলে কিছু পড়ে না, আমি পড়ছি, আমি পারবো, ভেরি গুড থিং, বি পজিটিভ মাইন্ডের একটা জিনিস। বাট আমি যেটা চিন্তা করতাম, আমি এবার একটু উল্টা চিন্তা করতাম। সো আমি উল্টা চিন্তা করেও ধরো এখানে আসছি, ভাইয়া ওটাকে চিন্তা করেও ধরো এখানে আসছে, সো দুইটাই হয়তো বা কাজ করতে পারে, তাই তোমার জন্য আমি বলে রাখতেছি। আমি যে চিন্তা করতাম সেটা হচ্ছে যে অ্যাডমিশন টাইমটা আমার ওই মানে ধরো ঢাবি পরীক্ষা দিবে কয়জন, জয়টা হচ্ছে পাস করবে সবটি কিন্তু ঢাবি পরীক্ষা দিতে পারবে যদি খালি তার যে জিপিএটা মিলে, তাহলে বুঝছোই তো ফার্স্ট টাইমার সবটি কিন্তু এটার সংখ্যা প্রত্যেকবার হায়ারার্কিক্যালি বাড়ে, এবং এটা তোমার বেলা আশা করি যে 1.5 লাখের কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়, নট শিওর, বাট এর রেঞ্জের ভিতরেই থাকবে মিনিমাম। হ্যাঁ, 1.20 থেকে 1.5 মানে 1.50 এর ভিতরে থাকবে। তো আমার কাছে আমি একটা জিনিস মানে সোলো বিশ্বাস করতাম, সেটা হচ্ছে যে অ্যাডমিশনটা বা অ্যাডমিশনের পরীক্ষাটা ওই 1.5 ঘন্টা সময়টা আমার ওই 1.5 লাখ শিক্ষার্থীর সাথে যুদ্ধ না। আমি বিশ্বাস করতাম হ্যাঁ ওটা হচ্ছে আমার সাথে যুদ্ধ। আমি আমারটাকে মানে আমার নিজেকে কতটা ডমিনেট করতে পারছি, নিজেকে কতটা এফিশিয়েন্টলি কাজে লাগাতে পারছি সেটার উপরে ডিপেন্ড করতেছে। আমি যদি আমার নিজেকে হারাইতে পারি ওখানে, আমি চান্স হয়ে গেছে। আমি নিজেকে হারাইতে পারি বলতে কি, মানে ধরো আমার কাছে আমার সাবকনসিয়াস মাইন্ডে কি ঘুরে, কোন রিলসটা আগের রাতে গেছি সেটা ঘুরে, কোন খালাতো বোন চাচাতো বোনের সাথে লুডো খেলছিলাম বৃষ্টির দিনে সেটা ঘুরে, এই জিনিসপাতি তো ঘুরতে থাকে, তাই না? সো আমি যদি ওই জিনিসটাকে কাটায়া
আমি যা যা পড়ছিলাম, যা যা নিজের কোশ্চেনে best-টা পাচ্ছি, দিতে নিজের বেস্টটা দিতে পারি, আমার চান্স হয়ে গেছে, আমি ওই জায়গাতে অ্যাগ্রি করতে চাই। সো ওই জিনিসটাকেও তুমি আসলে নিজের আমলে নিতে পারো, কজ নিজেকে নিজের কন্ট্রোল করাটা তো তোমার হাতে কিছুটা আছে। সো তুমি এই জিনিসটাকেও আর কি এরকম এখানে পজিটিভলি আমি চিন্তা লাস্টে করতে একটা পারো। কথা বলতে চাই, ওটা হলো দুইজন মিলে আমি এখানে বলবো যে তুমি ভাইয়েরটা ফলো করবা নাকি আমারটা ফলো করবা। আমার কথা হলো মাঝে একটা গ্রে এরিয়া আছে, এক্স্যাক্টলি। ঠিক আছে। আমার কথা হলো অ্যারোগেন্সও ভালো না, ঠিক আছে, লো কনফিডেন্সও ভালো না। আমার কনফিডেন্স থাকবে বাট ইন দি এন্ড আমি হাম্বল থাকবো, ঠিক আছে। উর্ব অনেক বেশি বাট কিন্তু পা যেন আমার মাটিতে থাকে, এক্স্যাক্টলি, ঠিক আছে। এন্ড এখানে তোমার ভাই যেটা বললো যে ইন্ডিয়ান কম্পিটিশন অন্য কারোর সাথে না, কম্পিটিশন নিজের সাথে। এন্ড এটা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকেও ট্রু, ঠিক আছে। তোমার খোদা কিন্তু তোমারে আল্লাহ তাআলা তোমারে কিন্তু জান্নাত এটা কম্পিটিশন করে দিবে না যে অন্যের থেকে তুমি বেশি নামাজ পড়ছো কিনা বা বেশি ইবাদত করছো কিনা, তুমি নিজে কি করছো তার উপর ডিপেন্ড করতেছে। তো ইন্ডিয়ান কম্পিটিশনটা নিজের সাথে, ইন্ডিয়ান ভালো হওয়া খারাপ হওয়া ওটাও নিজের উপরে, ঠিক আছে। তো গ্রে এরিয়াতে থাকো, কনফিডেন্সও থাকবে বাট হাম্বলও থাকবো। সো এই পর্যন্তই তাহলে, ঠিক আছে। ইনশাল্লাহ দেখা হবে ভাই আবার পরে কোনো কথাবার্তায় বা পরে কোনো ভিডিওর মধ্যে। সো টোটাল আমাদের যে জার্নি, এই জার্নি সিরিজের ভিতরে তুমি কিন্তু এরকম ধাপে ধাপে প্রত্যেকজন ভাইয়ার সাথে আমি থাকবো, তোমার প্রত্যয় ভাইয়া থাকবে, প্রত্যেকজন আলাদা আলাদা ভাইয়া, প্লাস তোমার কিছু স্টুডেন্ট যারা হচ্ছে রিসেন্ট ইয়ারে পড়াশোনা করে গেছে একেবারে তোমার শর্ট সিলেবাস থেকে, খুব ভালো মতন তারা রিলেভেন্সি করতে পারবে। সবার কথাবার্তা পেতে থাকবে তোমরা আমাদের সাথে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং হচ্ছে যে আমাদের প্রোগ্রামের যাবতীয় ডিটেলস তুমি কমেন্ট বক্স প্লাস হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সের ভিতরে পেয়ে যাবা। সেখান থেকে অবশ্যই আমার পার্সোনাল সাজেশন থাকবে যে তুমি মিনিমাম সেখানে যুক্ত হয়ে ডেমো ক্লাসগুলোকে কমপ্লিট করো। ডেমো ক্লাসগুলো কমপ্লিট করো, তুমি অটোমেটিক এটাকে পছন্দ করতে বাধ্য হবে এবং তুমি হচ্ছে যে যত দ্রুত সম্ভব এটাকে ইনরোল করে ফেলো। যে আমি এটা বলবো না যে আমাদের কোর্সে কি তুমি যুক্ত হও না, তুমি জাস্ট ডেমোটা দেখো, ওকে, বাদ বাকি তোমার ডিসিশন। ইনশাআল্লাহ, ঠিক আছে। সো সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।